আমরা ফার্স্টে কি করেছি আমাদের তো নেট প্রিপারেশনে ফার্স্টে সিলেবাসটা আমরা দেখেছি। সিলেবাসটা তুমি নিশ্চয়ই প্রিন্ট আউট করে নিয়েছো, তাই তো রাখি? আচ্ছা, নাসিম আজকেও জয়েন করেনি না? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিলেবাস করে নিয়েছো তো, সিলেবাসটা তুমি জানো তাহলে কি কি আছে। তারপরেও হচ্ছে আমি আরেকবার না হয় বলে দিচ্ছি। তো গত আমরা কি করেছি এর আগে, আগে হচ্ছে আমরা কি কি করেছি, তো এগুলো হচ্ছে আমরা করেছি আগে যে ফুল যে সিলেবাস আছে ইউজিসি নেটের, মানে যে জিনিসটা কভার করবে, তার ব্যাকগ্রাউন্ড কি ক্লাস 11-12, তো তার ক্লাস 11-12 এর এভরি চ্যাপ্টার আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, একদম ডিটেলসে ধরে ধরে। তো এগুলো নিয়ে এখন তোমার শর্ট নোট তৈরি করার দায়িত্ব হচ্ছে তোমাদের, ঠিক আছে, তারপর সেগুলো চেক করে গিয়ে নেওয়া। কিন্তু ওভারঅল কিন্তু আমাদের সেটা কমপ্লিট, ক্লাস 11-এর বলো বা ক্লাস 12-এর বলো, ঠিক আছে। তো এরপরে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এইবার হচ্ছে আমরা ডাইরেক্ট বই হিসাবে ধরবো, ঠিক আছে, যে সাবজেক্টিভ বই এক্সামের, আর তাছাড়া তোমার টপিক ওয়াইজ যে সকল গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের বই আছে, সেই জিনিসগুলো থেকে হচ্ছে আমরা পড়া দেবো, এবং হচ্ছে সেখান থেকে শুরু করবো আমরা, ঠিক আছে। কারণ বেসিক তো অলরেডি বোঝা হয়ে গেছে, আর তার জন্য আর বুঝতে প্রবলেমও হবে না, কারণ যেহেতু বেসিক আমাদের আগে থেকে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম এক একদিন এক এক ধরনের টপিক দেবো, তো তারপর হচ্ছে করতে হবে, তারপর টাস্ক দেওয়া হবে, সেই হিসাবে হবে, এইভাবে কিন্তু রেগুলারিটি চলতে থাকবে, ঠিক আছে, কারণ বেসিকটা আবার আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, ক্লাস 11-12। তো এইবার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আমরা দেখবো, তারপরে পেপার 1 যেটা আছে টিচিং অ্যাপটিটিউড, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেবো। আচ্ছা, যেটা বলার রাখি, তোমার কি ফর্ম ফিল আপ হয়ে গেছে, করেছো ফর্ম ফিল আপ? তুমি যেটা বলছিলে ফর্ম ফিল আপ করবে, বেসিকের পর যে বই দুটো পাঠিয়েছিলেন ওটা পাইনি। বই পাঠিয়েছিলেন মানে আমি গ্রুপে পাঠিয়েছিলাম যেগুলো, পাওনি? অনলাইনে তো পাওয়ার কথা, দেখো এখন সামার সেল চলছে, এখন কিন্তু তুমি পেয়ে যাবে অলরেডি, কালকে অব্দি বোধহয় সামার সেল চলছে অ্যামাজনে, তুমি কিন্তু পেয়ে যাবে, ধরো সার্চ করো, ঠিক আছে। মানে স্যার আসেনি, আচ্ছা সেটা বলো, আসেনি, বই পাওনি মানে এটা কোনো কথা হলো? এমন এই টাইমে 2022-তে বই পাওয়া যায় না এরকম কোনো ব্যাপার হলো? তো আসেনি তাহলে চলে আসবে, ঠিক আছে, ওয়েট করো তাহলে আস্তে আস্তে, ঠিক আছে, তাহলে অন্য বই থেকে আমরা শুরু করবো। এখন পাওয়া যায় না এখন এমন কোনো জিনিস নেই, সব জিনিস পাওয়া যায়। পেপার 2 এর বইগুলো নেওয়া হয়নি। তো দেখো যে যেগুলো বাকি আছে রাখি, আমি কিন্তু অলরেডি বই তোমাদের সব বলেও দিয়েছি, এমনকি লিঙ্ক সহ দিয়ে দিয়েছি গ্রুপে, ঠিক আছে। তো যেগুলো যেগুলো তুমি কেনোনি অলরেডি কিন্তু অর্ডার দিয়ে দিও, বা আস্তে আস্তে নিয়ে নিও, কারণ যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড করছিলাম আগে বেসিক্যালি, তো তার জন্য ক্লাস 11-12-এ তো সেদিকে আমরা ছিলাম, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে আমরা টপিকে ঢুকে যাব, মানে যে সিলেবাস এক্সাক্ট সিলেবাস আছে তো সেই জিনিসগুলো নিয়ে ততটা ডিটেলসে এখন আর বলা লাগবে না, কারণ যেহেতু বেসিক ক্লিয়ার হয়ে গেছে, এক একটা টপিক ধরবো, তো সেই হিসেবে আস্তে আস্তে আমরা এগোতে থাকবো, ঠিক আছে, যাতে সুবিধা হয় ফুল সিলেবাসের। আর সিলেবাস তো তুমি দেখেছো অলরেডি, তো প্রিন্ট আউট আমি করতে বলেছিলাম, প্রিন্ট আউট তো তুমি করে নিয়েছো। তারপরেও দেখো আজকে আবারও সিলেবাসটা বলছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, কারণ এটা খুবই ম্যাটার করবে আলটিমেটলি। সিলেবাস যখন তোমার মাথায় থাকবে তখনই হচ্ছে তুমি ঠিকঠাক পারবে, না হলে কিন্তু প্রবলেম, ঠিক আছে, কারণ এখানে সব থেকে যদি বলতে হয় যে মুখস্থ রাখতে হবে, তো সেটা হচ্ছে সিলেবাস আগে, সিলেবাসটা মুখস্থ রাখা খুবই দরকার। তো দেখো আমি তোমাদের বলেও ছিলাম দুজনকে এই যে সিলেবাস প্রিন্ট আউট করে রাখতে, তারপরেও আমি একটু ওভারঅল একটু বলে দিই, কারণ এটা সবসময় তোমার বারবার দেখতে একটু মুখস্থর মতো করে ফেলতে হবে, ঠিক আছে। কারণ দেখো ইউজিসি নেট এরকম একটা এক্সাম যে যেটার কোনো আলটিমেটলি ব্যাপার নেই যে তুমি এই কয়েকবার দিতে পারবে বা এই কত কিছু করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আনলিমিটেড টাইম, আনলিমিটেড বার তুমি এই এক্সামে দিতে পারবে, বসতে পারবে, কোনো প্রবলেম নেই। তারপরে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এমন একটা সার্ভিস যেখানে তুমি যে কোনো বয়সে তুমি দিতে পারো, বা যে কোনো বয়সে তুমি হতে পারো, ঠিক আছে, কোনো আপার এজ লিমিট নেই, তো সেই সুবিধাটা রয়েছে, ঠিক আছে। না, দুটো হাফে হয় না, একসাথেই হয়। দেখো এক্সামটা কিরকম হয় রাখি, এক্সামটা হচ্ছে তোমার টোটাল 3 ঘন্টার এক্সামের মতো হয়, ঠিক আছে। তো সেই হিসাবে তোমার কন্টিনিউয়াসলি চলতে থাকে, তোমার স্ক্রিনে এক্সাম হয় তো, ঠিক আছে, মানে পিসিতে এক্সাম হবে, পার্সোনাল কম্পিউটারে, পুরোটাই অনলাইনে এক্সাম হবে। তো এক টাইম শিডিউল থাকে যে এই টাইমের মধ্যে এই পেপারটা করতে হবে, আবার এই টাইমের মধ্যে এই পেপারটা করতে হবে। ধরো তুমি ওই টাইমে যদি করতে না পারো, অটোমেটিক্যালি সেই কোশ্চেন সহ চলে যাবে, বুঝতে পেরেছো, এরকম হচ্ছে থাকে। তো তার মানে তার মধ্যে তোমার কমপ্লিট করতে হবে। তো পেপার ওয়াইজ তোমার টাইম টাইম অনুযায়ী থাকে। তো ফার্স্টে থাকে হচ্ছে তোমার পেপার 1, মানে টিচিং এর যে পার্টটা ওইটা থাকে। নেক্সট থাকে হচ্ছে তোমার টাইম বেশি, মানে 150টা ওয়ার্ডের যেটা, মানে 150টা কোশ্চেনের সাবজেক্টিভ পেপার, মানে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন থাকে। তো একই সাথে হবে, কোনো গ্যাপ ট্যাপের ব্যাপার নেই যে তুমি আধ ঘন্টা গ্যাপ নেবে বা 1 ঘন্টা গ্যাপ নেবে তারপর শুরু হবে, তা কিন্তু না, কনস্ট্যান্টলি
একবারে কিন্তু এক্সাম হয়, ঠিক আছে, আর পুরোটাই অনলাইনে। তো সেই জিনিসটা রয়েছে, ঠিক আছে, পুরোটাই পিসিতে হবে তোমার। তো আগে থেকে তার জন্য তোমার দেখে আগে রাখতে হয় যে কোথায় আমার সিট পড়লো, কোন কোন জায়গায়, মানে সেই জায়গায় যাওয়ার সিস্টেম সেটাই। আচ্ছা, যেটা কোশ্চেন তোমাকে করছি, তুমি ফর্ম ফিল আপ করেছো? তো বলতে ভুলে গেলাম, মানে ইউজিসি নেট। আচ্ছা, পুরো কমপ্লিট হয়ে গেছে তো, মানে কোনো প্রবলেম হয়নি তো ফর্ম ফিল আপ করতে, যেটা তুমি বলছিলে যে সেদিন আমাকে, যে ফর্ম ফিল আপ করবে, কোনো প্রবলেম হয়নি তাই না? কারণ এখনো বোধহয় চলছে, বোধহয়, হ্যাঁ এখনো বোধহয় ফর্ম ফিল আপ চলছে। না, পরে ঠিক হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই তো ওটাই বলছিলাম যে তুমি ইউনিভার্সিটি কথা বলছিলে, ওটা যে কোনো আদার্সে দিয়ে দিলে হয়ে যায়, ওটা কোনো অতটা ম্যাটার করে না, ঠিক আছে। তো এই জিনিসটা রয়েছে। তো তুমি জুনে তো এক্সাম, মোটামুটি তুমি ধরতে পারো জুনে মোটামুটি এক্সাম, তো সেই হিসাবে আস্তে আস্তে প্রিপারেশন নিতে লাগো। তো যে হিসাবে বলেছিলাম দেখো, আস্তে আস্তে সেগুলো কন্টিনিউয়াসলি ফলো করো রুটিন অনুযায়ী, যেটা আমি করতে বলেছিলাম। আর তোমার লেখাও আমি দেখলাম, তো ওগুলো দেখো আরো একটু শর্ট করো, ঠিক আছে। তুমি পুরো লাইন বাই লাইন করছো, যেটা মানে বেসিক্যালি মনে হচ্ছে কপি পেস্টের মতো, তো এটা একটু খেয়াল রেখো, রাখি, বুঝতে পারছো, মানে শর্টে করো, কারণ এগুলো এটা হচ্ছে তুমি নিজে, সেটা মানে ধরো তুই এই যে শর্ট নোট গুলো করছো, এগুলো হচ্ছে তুমি নিজে বোঝার জন্য। তো তুমি যদি শর্টে লিখেও বুঝতে পারো, আলটিমেট একটা দরকার, ঠিক আছে। মানে আলটিমেটলি ধরো ওখানে জিসটা থাকছে কিনা, মানে কি বলে ওটা, এক একটা টপিকের যে সারাংশ সেটা থাকছে কিনা, মানে যেটা তুমি সহজে বুঝতে পারো, এটাই হচ্ছে আলটিমেটলি দরকার। কিন্তু বড় বড় লাইনে আমি পুরো পুরো করে লিখবো আর ডিজাইন ফিজাইন করে, এসব কিন্তু দরকার নেই। মানে আলটিমেটলি তোমার নোটটা তুমি এমন ভাবে করবে যে আমি এটা যেন পরবর্তীতে পড়ে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই এই জায়গায় এই জিনিসটা আমার শর্টে আছে, এই জিনিসগুলো আমার করতে হবে, ঠিক আছে। তো এই স্টাইলে করো, তো হয়েছে, কিন্তু আরো কিন্তু বেশি করে করতে থাকো, বুঝতে পারছো রাখি কি বলছি। তো এই জিনিসটা কিন্তু রয়েছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে যেটা বললাম যে তুমি ধরো যখন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো দেখো ফর্ম ফিল আপ করেছো, তো এক্সামের কিছুদিন আগে, মানে এক দেড় সপ্তাহ আগে কিন্তু তোমার কি বলতো অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড মোটামুটি তুমি আগে থেকে দেখে নিলে, কারণ এই জিনিসটা খুবই দরকার, কারণ জেনারেলি এখন দূরে দূরে হচ্ছে তোমার সিট পড়ে, ঠিক আছে, মানে এক্সামের সিট। তো ওই জিনিসটা দেখে কিন্তু চুজ করা দরকার। তো ধরো তুমি যেখানে সিট পড়লো, সেটা আগে থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু তোমার সেখানে যাওয়া দরকার, ঠিক আছে। ধরো তুমি যদি কয়েকদিন আগে সেখান থেকে একবার গিয়ে ঘুরে আসো, যদি পারো সেটাও করলে কিন্তু ভালো হয়। না হলে ধরো এক্সামের দিন তোমার কোন শিফটে এক্সাম পড়বে তুমি কিন্তু জানো না, ঠিক আছে, তো সেই হিসাবে অনেক দৌড়াদৌড়ি হতে পারে। তো সেফ সাইডে থাকা ভালো, তাই না? তো সেই জিনিসটার জন্য বলছি, তো এটা কিন্তু করতে পারো। হ্যাঁ, ওটা এসএমএস দেবে ফোন, একদম ঠিক বলেছো, ডাইরেক্ট এসএমএস দেবে, হোয়াটসঅ্যাপ না কিন্তু, এসএমএস দেবে যে অ্যাডমিট বেরিয়ে গেছে, তুমি অ্যাডমিট মানে করে নাও, মানে প্রিন্ট আউট করে নাও। আর তাছাড়া তো এটা নিয়ে দেখো অলরেডি আমি ভিডিও করবো, তো ঠিক আছে, সে ভিডিও করা না করা তোমার মোবাইলে কিন্তু অলরেডি চলে আসবে, যেহেতু তুমি রেজিস্ট্রেশন করার সময় তো তোমার মোবাইল নাম্বারে হয়েছে, তো ওখানে ডাইরেক্ট তোমার এসএমএস চলে আসবে, ঠিক আছে, যে অ্যাডমিট বেরিয়েছে, তুমি মানে প্রিন্ট আউট করে নাও। আর ওখানেই হচ্ছে তোমার সিট দেওয়া থাকবে যে কোথায় হচ্ছে তোমার এক্সামটা পড়ছে, বুঝতে পেরেছো, এই হিসাবে থাকে জেনারেলি। তো প্রপার তোমার আগে তো তোমার টিসিএস এ পড়তো, আর এখন দেখো কোথায় পড়ে, এখন কোনো ঠিক নেই, বুঝতে পারছো, মানে কোনো বলা যায় না আগে থেকে। তো তাও তুমি দেখে নেবে যে কোথায় পড়লো, আর সেই জিনিসটা ওই যেটা বললাম যে যদি কয়েকদিন আগে তুমি সেই জিনিসটা, কারণ দেখো এক্সামের অনেকদিন আগেই কিন্তু মানে অ্যাডমিট কার্ডটা বেরিয়ে যায়। তুমি যদি দেখো যে আগে আগে আমার বেরিয়ে গেছে, তো তাহলে যদি কেউ চেনা জানা থাকে, বা ধরো তোমার বন্ধু বান্ধবী থাকলো, তো সেই হিসাবে বন্ধুরা থাকলো কোথাও তার আশেপাশে, তাদের কাছ থেকে জেনে নিলে, মানে দেখো ব্যাপারটা হচ্ছে এক্সাক্ট লোকেশনটা আগে থেকে জানা, যাতে এক্সামের দিন তোমার খুঁজতে খুঁজতে মানে প্রচুর টাইম না চলে যায়, ঠিক আছে, বুঝতে পেরেছো। কারণ এক্সামের আগেও অনেকক্ষণ ধরে চেকিং হয়, ঠিক আছে, বা ওই যে প্রসিডিওরটা আছে ওটাও এক দেড় ঘন্টার উপরে চলতে থাকে। তো এই জন্য কিন্তু আগে তোমার পৌঁছানো দরকার, মানে এক্সামের অনেক আগে। আর একদিনই এক্সাম, একবারই এক্সাম, বুঝতে পারছো, তো সেই জন্য এই জিনিসগুলো মাথায় রেখে, মাথায় ঠান্ডা করে কিন্তু এই জিনিসগুলো আগে থেকে ভেবে সেই হিসাবে কিন্তু প্রিপারেশন নেওয়া দরকার। খালি এক্সামের প্রিপারেশন নিচ্ছ তা না, এই জিনিসগুলো কিন্তু খুবই ম্যাটার করে। কারণ তুমি ধরো এক্সামের আগে তুমি যদি এরকম দৌড়াদৌড়ি লাফালাফি হয়, তাহলে কিন্তু তুমি ব্রেনে মানে কি বলবো ওটা, একটা কামনেস দরকার, ঠিক আছে, শান্তভাবে দরকার। তো সেটা তুমি যদি দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে যাও, এই জিনিস করতে থাকো, তাহলে তো আলটিমেটলি তোর ব্যাড ইফেক্ট কিন্তু এক্সামে পড়বে, ঠিক আছে। আর একটা শিফটেই এক্সাম, তো এরকম না যে হাফ এক্সাম তুমি দিলে, আবার ঠিক আছে বাইরে গিয়ে আবার একটু ঘুরে টুরে এসে আবার দিলে, সেরকম কিন্তু এখানে সিন না, ঠিক আছে, একবারে ঢুকবে, এক্সাম শুরু করে দুটো পার্ট দিয়ে তারপরে বেরোবে, তার আগে কোনো বেরোনোর সিন নেই, ঠিক আছে। আর এরকম ব্যাপার নেই যে তোমার একটু হাফ দেবে, যে ধরো টয়লেট ব্রেক, ঠিক আছে, এরকম দেবে, ওরকম কোনো ই নেই। প্রথমে ঢুকবে, তারপরে আর বেরোনো কোনো সিন নেই, বেরোবে মানে ওই
এক্সাম কমপ্লিট করে তারপর, ঠিক আছে? তো দেখো এই জিনিসগুলো আমি কেন বলছি আগে থেকে, যাতে তুমি অ্যাটমসফিয়ারটা বোঝো ভালো করে, কারণ এটা আলটিমেটলি মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? বুঝতে পারছো নাকি? কারণ এটা তোমার যত আগে থেকে তুমি ক্লিয়ার থাকবে যে আসলে ওই দিন আমার কি কি হবে, তখন তুমি আগে থেকে নিজেকে প্রিপারেশনটা তুমি ভালো থাকবে, কারণ এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ যেটা মানসিকভাবে তুমি যদি আগে থেকে প্রস্তুত থাকলে যে হ্যাঁ এই দিন এই হবে, আমার এইভাবে এই কাজ আমার করতে হবে, ঠিক আছে? আর এরকম কোনো ব্যাপার নেই যে তুমি তোমার বন্ধুরা একই জায়গায় পড়বে, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে? তোমার এক জায়গায় পড়বে, অন্যান্য জায়গায় তোমার যেভাবে রেজিস্ট্রেশন করেছো তোমার স্যার আইডেন্টি প্রুফ, হ্যাঁ এক্স্যাক্টলি আইডেন্টি প্রুফ অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। আইডেন্টি প্রুফ ছাড়া গেলে তোমাকে ঢুকতেই দেবে না, পরীক্ষা তো পরে কথা, ওই এক্সামের বিল্ডিং এর মধ্যেই ঢুকতে দেবে না। তো সেখানে দেখো অ্যাডমিট কার্ডে লেখা থাকে, ঠিক আছে, যে কি ধরনের আইডেন্টি প্রুফ নিতে হবে, এবং অবশ্যই নিতে হবে কিন্তু, ঠিক আছে? অরিজিনাল নেবে, অরিজিনাল এবং জেরক্স দুটোই। ধরো আমি বলছি তুমি আধার কার্ড নিলে, ঠিক আছে, আধার কার্ডের অরিজিনাল কপি আর তার জেরক্স কপি, এবং সেগুলো রেখেও দেয়, ঠিক আছে? এরকমও হয় যে জেরক্স কপিটা রেখে দিল আর তার সাথে ছবি লাগে, বুঝতে পেরেছো? 3 থেকে 4 কপি ছবি নিয়ে যাবে। আচ্ছা তুমি যখন জিজ্ঞেস করছো আমি আরো বলে দিই কি কি দরকার হয়। ধরো তুমি আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো কিছু তুমি নিতে পারো, যে কোনো কিছু, মানে ওখানে দেখো অ্যাডমিট কার্ডে লেখা থাকে যে তোমার আইডি প্রুফ হিসেবে কি নিতে হবে, বা অনেকগুলো থাকে যেটা তোমার সুবিধা তুমি নিলে অরিজিনাল এবং তার জেরক্স কম করে 2-3 কপি নেবে, এটা আইডি গেল। এরপর তোমার ছবি লাগবে, ঠিক আছে? ছবি তোমার পাসপোর্ট সাইজ ছবি এবং কারেন্ট ছবি, 10 বছর আগে ছবি হলে কিছু চলবে না, ঠিক আছে? তুমি কারেন্ট ছবি তোলা যেটা ওটা লাগবে। আর কারেন্ট ছবি মানে কোনটা, তুমি ফর্ম ফিল আপের সময় এই যে ফর্ম ফিল আপ করলে না, তাতে যে ছবিটা ইউজ করেছো ওই ছবি হচ্ছে লাগবে, অন্য কোনো ছবি না কিন্তু, অন্য ছবি নিয়ে গেলে তখন প্রবলেম করে, তো সেই জিনিসটা রয়েছে। তো এই জিনিসটা গেল। তো এরপর হচ্ছে তুমি যখন ঢুকবে তখন চেকিং করে তোমার রেটিনা স্ক্যান করে, ঠিক আছে? মানে অনেক মানে বেসিক্যালি এটা এক্স্যাক্টলি তুমি দিচ্ছ কিনা এটা দেখার জন্য, ঠিক আছে? যদিও এটা মানে খুবই অতিরিক্ত, তবুও যে যে জিনিসগুলো করে দেখো এই জিনিসটা তোমার জানা দরকার। আইডি প্রুফ গুলো দেখলো, তারপরে তোমার তাদের ছবি নিতে হয়, ঠিক আছে? তারপরে তোমার যে ঢোকার আগে, ঠিক আছে, মানে হলে ঢোকার আগে ধরো তুমি এই যে কি বলে আধার কার্ড নিলে, তা আধার কার্ডের জেরক্সটা আর তোমার ছবি একসাথে পিন আপ করে দিয়ে দেয়, তারপরে হচ্ছে রুম নাম্বার দিয়ে ওখানে সিল মেরে দেয়, ঠিক আছে? তারপর রুম নাম্বার বলে যায় যে এই বিল্ডিং এ মানে এত নম্বর তালায় এত নম্বর ঘরে, ঠিক আছে? তো সেখানে যেতে হবে। তো সে তারপরে সেই হিসেবে লাইন দিয়ে দিয়ে অনেকে দেয়, তো দেখো অনেক অনেক স্টুডেন্টদের এক্সাম, তো লাইন দিয়ে দাঁড়াতে হবে। এরপরে যে জিনিসটা করতে হয় যে লাইন দিয়ে দাঁড়ানোর পরে তারপরে তোমার আস্তে আস্তে ঢুকবে, এটা কিন্তু অনেকক্ষণ আগে হচ্ছে, অনেকক্ষণ আগেই হবে, মানে এক্সামের অনেক আগেই হবে, এই জিনিসগুলো চলতে থাকে 1-1.5 ঘন্টা ধরে এগুলো চলে আর কি। তো তার জন্য অনেক আগে কিন্তু পৌঁছাতে হবে, তোমার যে এক্সাম যে টাইম তার অনেক আগে তুমি কিন্তু তোমার পৌঁছাতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা গেল। তারপর তুমি যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে, এরপর হচ্ছে তোমার যে ধরো আধার কার্ডের জেরক্স আর আধার কার্ড ওগুলো দেখলো, তারপর হচ্ছে তোমার তুমি যে এক্সাক্ট কিনা, মানে এক্সাক্ট যে ইন্ডিভিজুয়াল যে তুমি এক্সাম দিচ্ছ কিনা, তো সেটার জন্য ওই রেটিনা স্ক্যান, তারপরে হচ্ছে তোমার করে এই যে থাম্বের স্ক্যান করে, আর তারপরে 10 আঙুলের বা 5 আঙুলের ছাপ লাগে, ঠিক আছে? ওখানে প্যাড দিয়ে দেয়, ওখানে প্যাডে এভাবে ছাপ দিতে হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার সিগনেচার করতে হয়, আর তখন হচ্ছে তোমার আলাদা ছবিও লাগে। ওই যে বললাম যে 3 থেকে 4 কপি ছবি নিতে হবে, অবশ্যই কিন্তু নিতে হবে। তো ওইগুলো লাগলো। আর তারপর তোমার মনে করো যে জলের বোতল কি নিতে দেয় না, জলের বোতল নিতে দেয় না, ওখান থেকে জল টল খাওয়ার সিস্টেম আছে। তুমি বললে যে জল খাওয়ানোর জন্য আলাদা লোক চাই, কারণ এত টাকা নিচ্ছে ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে? ওগুলো থাকে। তো এই জিনিসটা গেল তো এইখানে। আর 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 কি, তারপর হচ্ছে তুমি ফর্ম ফিল আপ করলে, তো সেই জিনিসগুলো গেল। এরপর হচ্ছে তুমি তোমার মেশিন দিয়ে দেয়, মানে যেই পিসিতে তোমার এক্সামের পিসি মানে পার্সোনাল কম্পিউটারে, সেখানে নাম্বার দিয়ে দেয় যে তুমি কোন পিসিতে বলবে। তো সেই পিসিতে গেলে হচ্ছে তুমি তোমার দেখবে ডিটেলস দেওয়া, তুমি তোমার আধার কার্ডের নাম্বার, তোমার ফেস দেওয়া, মানে তোমার ছবি দেওয়া সেই হিসাবে, তাই সেই দাও। তারপর সেই সিটে তোমার এক্সাম দিতে হবে, ঠিক আছে? ফুল এক্সাম, পেপার 1 পেপার 2 পুরো কভার করার পর তারপরেই হচ্ছে তোমাকে বেরোতে দেবে, ঠিক আছে? তো তার মাঝে ধরো একটা হলে তোমার কিছুক্ষণ ধরে যদি কেউ বেরিয়ে থাকে কাউকে তারপরে টয়লেটে যেতে দেয়, বা জেনারেলি খুবই কম দেয়, ঠিক আছে? তো সেই জিনিসটা রয়েছে, তো বুঝতে পেরেছো? তো তারপরে হচ্ছে আবার বেরোনোর সময় অনেক সময় মাঝে মাঝে আহ, দেখে নেয় যে তুমি সেই ক্যান্ডিডেট কিনা, আবার সেই রেটিনা চেক করে, আবার তারপরে বের করে, এইভাবে এক একজন করে। তো এই হচ্ছে পুরো প্রসিডিউরটা, একবারেই হয়। 3 ঘন্টা তোমার জেনারেলি এক্সাম হচ্ছে, ধরো তোমার সকালে শিফট পড়লো বা দুপুরের শিফট বা সন্ধ্যার শিফট। তো আগে তো দুটো শিফটে এক্সাম হতো, আর এখন 3টে শিফটে হয়, মানে যেহেতু মার্চ করে দিচ্ছে,
তো মানে দুটো এক্সাম মার্জ করে দিয়েছে, তো তার জন্য মানে ক্যান্ডিডেটস প্রচুর প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটস বেড়ে গেছে। তো এই জন্যই হচ্ছে এইখানে মানে এখন হ্যাঁ হ্যাঁ এবার দুটো শিফট দিয়েছে। তো তার মানে কি বলতো, দুটো শিফট দিয়েছে কারণ তোমার তাহলে যে সিট গুলো যেখানে পড়বে সেখানে অনেক বেশি সংখ্যা ছিল। আগে যেটা ছিল তোমার সিট কম ছিল, তো তার জন্য শিফট অনেক বেশি করেছিল। তো এখন ধরো যে জায়গাগুলো ভাড়া নিচ্ছে, তো সেই জায়গাগুলোর সংখ্যা অনেক বেশি, তার যাতে বেশি স্টুডেন্টরা বসাতে পারবে তার জন্য শিফট দুটো করেছে। তার আগে কিন্তু তিনটে শিফট হয়েছে যখন প্রথম মার্চ হওয়া শুরু হয় করোনার জন্য। ঠিক আছে, আর দেখো এই জিনিসটা মাথায় রাখবে যে আগের বারও 6% পাস করিয়েছে, এবারও কিন্তু 6% পাস করাবে, বেশি কিন্তু না। ঠিক আছে, যেরকম মনে হতে পারে যে মার্চ হচ্ছে বলে বেশি পাস করাবে, এরকম কিন্তু কিন্তু কোনো ব্যাপার নেই। ওই যা আগে ছিল এবারও তাই করাবে, 6%। আর যেটা দেখো যে জিনিসটা হবে, কাট অফ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বাড়বে, কারণ ম্যাক্সিমাম সব এই লাইনের দিকে, আর্টসের লাইনের দিকে চলে আসছে। তো আরো যে জিনিসটা করছে দেখো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাও অন্যান্য লাইনে না গিয়ে মানে এক্সেসিভ কম্পিটিশন বা কোথাও হচ্ছে না, তো তার জন্য এই দিকে চলে আসছে, মানে ধরো এমএ করে এই ধরো আর্টসের লাইনে চলে আসছে। তার জন্য যেহেতু কম্পিটিশন বেশি হচ্ছে, তো তার জন্য ধরো কাট অফটা বাড়ছে। বুঝতে পারছো, যেটা এখন দেখা যাচ্ছে জেনারেলি, মানে গত 2-3 বছর, মানে করোনার আগে 1 বছর বা 2 বছরে আর এই করোনার পরে যে সিচুয়েশন, মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে তোমার কাট অফে। তুমি যদি প্রিভিয়াস ইয়ারে কাট অফ লিখে সার্চ করো তাহলে দেখে বুঝতে পারবে যে কি অবস্থা হয়েছে। ধরো যেরকম আমি বলছি, ধরো যে ধরো 60% আগে তোমার জেনারেলদের যেখানে তোমার জেআরএফ হয়ে যেত, এখন 70 to 73% বা 75%ও উঠে যাচ্ছে মাত্র 2-3 বছরের ব্যবধানের মধ্যে। মানে এই পরিমাণে এক্সেসিভলি তোমার কাট অফ বাড়ছে, বুঝতে পেরেছো? অন্য ক্যাটাগরিতেও ঠিক সেরকম। ঠিক আছে, সব ক্যাটাগরিতেও এরকম অবস্থা, মানে কাট অফ পরিমাণ। হ্যাঁ সেটাই বলছি, এসসি তে আগে তুমি ধরো 50% পেলে হচ্ছে তোমার খুবই ভালোভাবে হয়ে যেত, কিন্তু এখন 55 এর উপরে লাগছে, বা তার 56, 57, 8 বা 60-র কাছাকাছি। 55 তো পরে কথা, 55 এলএসএ লাগছে, মানে লেকচারারশিপে 60 কাছাকাছি লাগছে তোমার জেআরএফ পেতে, যেখানে 55 এর মধ্যে জেআরএফ হয়ে যেত। ঠিক আছে, আর 50-তে তোমার ম্যাক্সিমাম 50-তে তোমার এলএস হয়ে যেত, মানে লেকচারারশিপ। বা তার কয়েক বছর আগে তো 45-এ হয়ে যেত, 45 আর 50 পেলে জেআরএফ হতো। তো রিসেন্টলি 5-7 বছরে এত চেঞ্জ এসছে আর এই পরিমাণে কম্পিটিশন বেড়েছে, তো অবভিয়াসলি তোমার কাট অফও হাই হবে। তো সেটা শুধুমাত্র এসসি বলে না, সব ক্যাটাগরিতে, মানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিএইচ, সব ক্যাটাগরিতেই সেম অবস্থা। ওই যেটা বললাম যে জেনারেলে যে যেখানে 60% পেলে তোমার জেআরএফ হয়ে যেত এক টাইমে, তো এখন সেখানে 75% লাগছে, বা 72-3%। তুমি রিসেন্টলি কাট অফটা সার্চ করলেই বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তো সেটাই আর কি বলছি। তো সেই হিসাবে এটা কেন হচ্ছে যে কম্পিটিশন বাড়ছে, আর যেহেতু কম্পিটিশন বাড়ছে আর কাট অফও তার জন্য বেশি হচ্ছে, তার মানে লোকজন বেশি পাচ্ছে নাম্বার, তো তার জন্য কাট অফটা অনেক হাই হচ্ছে। আর ধরো যদি আগে 10,000 জন দিত, এখন সেখানে 50-60,000 দিচ্ছে। বুঝতে পারছো? তো সেই জন্য হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে। আর এই জিনিসটা হচ্ছে দেখো এখানে কোনো মাইনাস নেই, তো তার জন্য মানে এই এক্সামে অন্যান্য যে সকল কম্পিটিটিভ এক্সাম মাইনাস ছাড়া কোনো কথা হয় না। তো তার জন্য এখানে কম্পিটিশনে এখানে তার জন্য সবাই চলে আসছে, যে দেখছি হ্যাঁ এখানে তো কোনো মাইনাস নেই, তাড়াতাড়ি সব এক্সাম দিচ্ছে। যে ধরো সায়েন্সের লাইন, আর্টস, মানে আর্টস ওরা তো দেবেই, কমার্স বা যারা মিক্সড সাবজেক্ট তারাও আসছে। এরকম প্রচুর দেখবে যে বিটেক পাস করে তাড়াতাড়ি মানে ওই লাইনে হচ্ছে না, তখন তাড়াতাড়ি তারা মানে ধরা যত তাদের ইচ্ছা যদি থাকে যে আমি গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাবো, যে তখন ওইখানে পাচ্ছে না, তাড়াতাড়ি তারা একটা ধরো ডিস্টেন্সে বা অন্য কোথাও একটা এমনিতে ভর্তি হয়ে গেল পলিটিক্যাল সায়েন্সে, কারণ দেখছি এই সাবজেক্ট নিলে আমার কম্পিটিটিভ এক্সামও কাজে লাগবে। ধর অথচ তাদের কিন্তু বিটেক করা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা প্রচুর দেখতে পাবে এরকম। তো তারপরে তাড়াতাড়ি এমএ করে এরপর সাথে সাথে নেট ফর্ম ফিল আপ করে দিচ্ছে। তো এইভাবে প্রচুর হিউজ আসছে, কারণ দেখো এখন জেনারেলি তুমি দেখে থাকবে যে আগে যেরকম ইঞ্জিনিয়ারিং পড়লে সাথে সাথে তোমার গভর্নমেন্ট জব হতো বা তোমার কোম্পানিতে হতো, এখন কিন্তু হয় না। আর ইন্ডিয়ার গার্জিয়ান হচ্ছে হয় ছেলে বা মেয়ে বড় হচ্ছে মানে হয় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। তো কয়জন ক্যাম্পাসিং এ চান্স পায়, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে রিয়েলিটি। তার জন্য এইদিকে ঘুরে আসছে, আর কম্পিটিশনটা এদিকে আর্টসে পড়ছে। তো এই কারণে হচ্ছে তোমার কম্পিটিশন বাড়ছে আর এক্সেসিভলি তোমার কাট অফ বাড়ছে। এবং এটা খুব ড্রাস্টিক্যালি খুব বেড়েছে এই করোনার পরে, মানে 2020-21-এ, 2020-21-এ তো হয়নি, মানে তার করোনার আগে যে পরিমাণে কাট অফ ছিল তার দ্বিগুণের উপরে তোমার কাট অফ এখন উঠে যাচ্ছে। বুঝতে পেরেছো? মানে ধরো তুমি 2018-19 সালে তোমার 48-47% পেলেও তোমার কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে তোমার যেখানে এলএস হয়ে যেত, তো এখানে সেখানে তোমার এখন অনেক অনেক হাই লাগছে। ঠিক আছে, তো এই কারণ হচ্ছে এটা, যে ওই লাইনের এরা সব এইদিকে চলে এসছে,
ওই যেহেতু প্যান্ডামিক দেখেছে তার জন্য অনলাইনে তখন মানে অনলাইনে মানে বেসিক্যালি ডিস্টেন্সে ভর্তি হয়ে গেছে। তো তখন তারা ধরো ধরো যারা 20-তে পাশ করেছে তারা এখন তো 22-এ তাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? তো তখনও তারা দিচ্ছে এক্সাম, তো ফর্ম ফিল আপও করছে, তো এই কারণে হচ্ছে বেসিক্যালি এই প্রবলেম গুলো আসছে। রিয়েলিটিটা বুঝতে পারলে রাখি কি বলছি আমি? তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে। ঠিক আছে, তো দেখো ব্যাকগ্রাউন্ড বোঝা মানে দেখা প্রয়োজন, তাহলে তুমি কানেকশনটা বুঝতে পারবে। তো এই হচ্ছে জিনিস যে কেন এখন মানে এত চেঞ্জ আসছে আর এত প্রবলেম হচ্ছে এখন, মানে বেসিক্যালি প্রবলেম হচ্ছে মানে কাট অফটা বাড়ছে কেন, এই হচ্ছে কারণটা। ঠিক আছে, তো কিন্তু দেখো প্যাটার্নও চেঞ্জ আছে, তো তার ফলে আস্তে আস্তে আরো টাফ হচ্ছে এক্সাম। যেটা আগে একদম সিম্পল ডাইরেক্ট কোশ্চেন আসতো নেটের এক্সামে, এখন সেটা আসছে না, কারণ দেখছি যে এক্সেসিভলি তোমার কাট অফ বেড়ে যাচ্ছে। এখন পার্সেন্টাইলের সিস্টেম আবার শুরু করেছে, আগে যেরকম খালি ডাইরেক্ট তোমার পার্সেন্টেজ দিয়ে দিত যে এত পার্সেন্ট, তুমি ডাইরেক্ট দেখে তুমি বুঝতে পারছো যে আমি হ্যাঁ এত পেয়েছি। আর এখন তাও করছে না, এখন অনেক ঝামেলা করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো রয়েছে মানে মানে বেসিক্যালি যারা ক্যান্ডিডেট আছে তাদের মাথা খারাপ করার জন্য, সোজা বাংলায় যদি বলতে হয়, ঠিক আছে, মাথা খারাপ করার জন্য এগুলো করা হচ্ছে। তো এটা শুধু আর্টসে বলে না, সব সাবজেক্টে এই অবস্থা। আর পার্সেন্টাইজ তো তোমার অন্যান্য সাবজেক্টে তো অনেক বেশি ওঠে, তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে রিয়েলিটিটা, এইভাবে চলছে। তো তোমার তো ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তো তুমি মোটামুটি ধরো এক্সামের কিছুদিন আগেই তোমার ধরো তুমি আশা করতে পারো যে জুনের দিকে এক্সাম হবে। ঠিক আছে, তো জুনের কিছুদিন আগেই হচ্ছে তোমার যেটা করবে তোমার ধরো 1 সপ্তাহ বা 10-12 দিনের আগেই তোমার কিন্তু এসএমএস চলে আসবে, বা তুমি অনলাইনে তো দেখতেই পাবে। ঠিক আছে, যে উম, তোমার অ্যাডমিট কার্ড বেরিয়েছে, তো সে তারপরে তুমি প্রিন্ট আউট করে নেবে। আর দেখো প্রিন্ট আউট করার সময় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, যেটা আমি বলিনি, তুমি সব সময় প্রিন্ট আউট যখন করবে অ্যাডমিটটা কালার করবে, সাদা কালো করবে না। ঠিক আছে, কালার অবশ্যই করবে। অনেক সময় কি করে দেখো যে সাদা কালো করে তারা দিতে চায় না, মানে তোমার তো পুরো ফেসটা ক্লিয়ারলি বোঝা যাবে না না সাদা কালোতে, তার জন্য সব সময় প্রিন্ট আউটটা কিন্তু কালার করবে, মানে তোমার অ্যাডমিটের। বুঝতে পেরেছো? এটা মাস্ট। আর ছবিও কালার ছবি নেবে। হ্যাঁ হ্যাঁ, পারবে, পারবে না কেন? দেখো আমি সিচুয়েশন গুলো বলে দিলাম, আস্তে 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 হবে। ঠিক আছে, টেনশন নিও না, হয়ে যাবে। তুমি সিস্টেমেটিক্যালি প্রিপারেশন করতে হবে কন্টিনিউয়াসলি। আমি দেখো ওর জন্য প্রথম থেকে তোমাদের বলেছি যে রেগুলারলি তুমি কিন্তু করো কি বলে রুটিন মেনটেন করে, তারপর হচ্ছে ক্লাসগুলো করো, মানে সেই হিসাবে পড়াশোনা করো, তাহলে কিন্তু সুবিধা হবে। আর রিভিশন দাও, রিভিশন দেওয়া খুবই দরকার। আর বেসিক যে যে জিনিসগুলো দরকার সেগুলো তো দেখো আমরা কমপ্লিট করেছি, আর যেগুলো ধরো সাবজেক্টে যে যেগুলো করলাম আমরা সেগুলো খুব ভালো করে রিভিশন দেওয়া দরকার। 11-12 পড়েছো, এইবার হচ্ছে তোমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের বই দেখা আস্তে আস্তে শুরু করো। ঠিক আছে, আলটিমেটলি দেখো আমি হচ্ছে তোমাকে গাইডেন্স দিতে পারি বা বলতে পারি এই জিনিস করো এই জিনিসগুলো করো না, কিন্তু আলটিমেটলি পড়তে হবে তো তোমার, তাই না? আর অলরেডি তোমার পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে, তো অলরেডি তুমি সেই হিসেবে সেগুলো তুমি রিভিশন দাও আলটিমেটলি। আর প্রিভিয়াস ইয়ার ওই যে যে বইগুলো বলেছি দেখো, এগুলো হচ্ছে যে সলভ পেপারের বই। ঠিক আছে, এই বইগুলো আস্তে আস্তে দেখো, এগুলো কোশ্চেনও করা আছে, অ্যান্সারও করা আছে। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এগুলো দেখে দেখে পড়া, পর পর তোমার কাজ হচ্ছে পড়া, কারণ ওখানে কোশ্চেন দেওয়া আছে, রিভিশন দেওয়া আছে, তুমি তাহলে ওই জিনিসগুলো পরপর বারবার 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 পড়া। ঠিক আছে, কারণ এখানে তোমার দেখো আলটিমেটলি দুটো পেপারই নাম্বার পেতে হবে। ঠিক আছে, তো তার উপর হচ্ছে ডিপেন্ড করবে। একটা পেপারে তুমি হেভি নাম্বার পেলে পেপার ওয়ানে, আর পেপার টুতে পেলে না কিছু, তাহলে কিন্তু হবে না। দুটো পেপারে ওভারঅল ভালো নাম্বার পেতে হবে, তাহলেই হচ্ছে তুমি লেকচারারশিপ বা তোমার জেআরএফ হবে, মানে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজিবল হবে। ঠিক আছে, আর যখনই তোমার নেট ক্র্যাক হয়ে যাচ্ছে তুমি তখনই কিন্তু কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তুমি এলিজিবল। তারপরে খালি একটা ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে, এই এক্সামটা পাস করা হচ্ছে মেইন। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো দেখো আমি আগের থেকে তোমাকে রিয়েলিটিটা বললাম যে কোন কোন জিনিস তোমার সামনে ওয়েট করছে, তো এই জিনিসভাবে কিন্তু এভাবে করতে হবে। বলে দিচ্ছ একদম ঠিক আছে। তাও তো দেখো গ্রুপে তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। যাই হোক, ঠিক আছে, তো চলো তাহলে। এবার হচ্ছে আচ্ছা তোমার কোনো যদি কোয়ারি থেকে বলো, তো তারপর হচ্ছে আমরা আবার সিলেবাসের দিকে ঢুকবো। যদি তোমার কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, ডাউট থাকে, বা যদি তুমি কিছু বলতে চাও তো সেগুলো বলো। শুনতে পাচ্ছ রাখি? আচ্ছা অফলাইনে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বুঝলাম। তো দেখো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, বা ডাউট থাকে, বা কোনো কোনো প্রবলেম হচ্ছে, তো সেগুলো বলো। সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। ঠিক আছে, কিছু তো লাগে না মানে বুঝলাম না, একটু বলো, আমি বুঝতে পারলাম না কি বলতে চাইছো। ফর্ম ফিল আপে কিছু লাগে না মানে? ফর্ম ফিল আপ তো তুমি অলরেডি করে দিয়েছো। ঠিক আছে, ফর্ম ফিল আপ করেছো, টাকাও দিয়ে দিয়েছো, তার জন্যই তো অ্যাডমিট কার্ড আসবে।
এরপর হচ্ছে তোমার এক্সাম হলে অবশ্যই অ্যাডমিট নিয়ে যেতে হবে, অ্যাডমিট আর ওই যে আইডি প্রুফ টুফ যাই কিছু নিয়ে যাও, অ্যাডমিট কার্ড না গেলে নিয়ে নিলে কোনোভাবে কিন্তু তোমাকে ঢুকতে দেবে না এক্সাম হলে, কোনোভাবেও না। অ্যাডমিট কার্ড নিতে হবে সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি, পুরোটাই অনলাইন হবে, অফলাইনে কোনো সিন নেই। অফলাইনে হতো 8-10 বছর আগে বা তারও আগে, যেটা শুনেছি। সেগুলো অনলাইন অফলাইনে অনেক আগে হতো, তখন লিখে লিখে এক্সাম দিতে হতো, ব্রড কোয়েশ্চেন থাকতো আগে, ঠিক আছে। তারপরে তো আস্তে আস্তে তোমার ধরো গত 7-8 বছর হয়ে তোমার হচ্ছে উম, এইভাবে তোমার অনলাইনে শুরু হয়েছে। তার আগে ওই লিখে লিখে ব্রড কোয়েশ্চেন করতে হতো, বড় বড় কোয়েশ্চেন লিখতে হতো, ঠিক আছে। তো সেই জিনিসগুলো ছিল। তারপরে আস্তে আস্তে তোমার এমসিকিউ প্যাটার্ন শুরু হয়, এরপর আস্তে আস্তে অনলাইন হওয়া শুরু হয়েছে। আর এখন পুরোটাই অনলাইনে হয়, ঠিক আছে, পুরোটাই অনলাইনে। তোমার অফলাইনের কোনো সিন নেই। ওই এক্সাম হলে গিয়ে দিতে হবে। আর যে যে প্রসিডিউর গুলো ফলো করতে হবে, তো এগুলো তো বললাম, এগুলো প্লিজ মাথায় রেখো অবশ্যই, ঠিক আছে। যেন ভুলে যেও না, না হয় তুমি এই ভিডিওটা না হয় পরে আবার দেখে নিও এক্সাম যাওয়ার আগে, ঠিক আছে। আর ডেট দেখো, আমাদের অ্যাপে দেওয়া থাকে, অ্যাপের মধ্যে তো রয়েছে অলরেডি, রেকর্ডেড তো থাকে, তো তখন তুমি সেটা দেখে নিও যে যে জিনিসগুলো বলছি। তাছাড়া আগে তো আমি এক্সামের আগে তো তাও আবার বলে দেবো, কিন্তু তাও এই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কোন কোন জিনিস তোমার ফলো করতে হবে আর কোন কোন জিনিস ফলো করা যাবে না। আর এক্সামের আগে তোমার ওই জিনিসপত্র তোমার কিছু দিতে দেয় না, ঠিক আছে। কোনো গহনা বা তোমার কোনো আংটি ফাংটি বালা ফালা কিছু কিন্তু, বা চুরি ফুরি কিছু নিয়ে কিন্তু ঢুকতে দেবে না, ঠিক আছে। এগুলো কিন্তু সব চেকিং হয়ে সব বাইরে রেখে তারপরে হচ্ছে যেতে হয়। তারপরে বেসিক্যালি মানে খুব চেক ফেক হয় আর কি। মেটাল ডিটেক্টর দিয়ে চেক হবে, তারপর পুরো বডি সার্চ করে, তারপরে আহ, অনেক কিছু। তারপর তো বুঝলাম, তুমি বুঝতে পারছো যে রেটিনা চেক করে, তোমার রেটিনা চেক করে দশানো ছাপ নিয়ে তোমার হচ্ছে মানে এক্সাম হলে ঢুকাচ্ছে, মানে বুঝতেই পারছো কোন লেভেলের হবে। মানে বেসিক্যালি মনে হবে যে তুমি যে বর্ডারে ঢুকছি কোনো একটা দেশের, মানে এখান থেকে পার হয়ে অন্য দেশে আমি বর্ডারে ঢুকছি, তার জন্য আমাকে এমন ভাবে চেক করছে, ঠিক আছে। তো সেরকম মনে হতে পারে যদি ফার্স্ট টাইম যখন গেলে, সেরকম লাগবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু লেখো। আর ওই যেটা বললাম, অবশ্যই কিন্তু তোমার অ্যাডমিট কার্ড মাস্ট। আর যে আহ, কি বললে ওটা, আইডি প্রুফের অরিজিনাল, আর হচ্ছে তার জেরক্স কপি, তারপর ফটো। আর পেন কিন্তু ওরা দিয়ে দেবে, ঠিক আছে। পেন নেওয়ার তোমার দরকার নেই, পেন বা জলের বোতল ফোতল কিছু নিয়ে ঢুকতে দেবে না। পেন ওখান থেকে ওরা দিয়ে দেবে। তারপর রাফ পেপারও দিয়ে দেয়, ঠিক আছে, মানে রাফ করার জন্য। তারপর আর কি দিয়ে দেয়, আর পেনও দিয়ে দেবে, জল টল তো ওখানে দেওয়ার লোক আছে, জল টল খাওয়ার ইচ্ছে হলে ওখানে দিয়ে দেবে। আর টয়লেট যেটা বললাম, মাঝে মাঝে মানে ধর ফার্স্ট হাফ হয়ে গেলে, মানে তোমার টাইমের মধ্যেই কিন্তু যেতে হবে, ঠিক আছে। যে তোমার জন্য আলাদা কোনো টাইম থাকবে টয়লেটে যাওয়ার জন্য, ওরকম কোনো কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। নিজের হাতে টাইম নিয়ে সে হয়ে যেতে হবে। হ্যাঁ স্যার, ফাইট করতে যাবো ওখানে, তাই আর তো হ্যাঁ সেরকমই অবস্থা, সেরকমই অবস্থা আর কি। এত মানে দেখেই ভয় লাগবে, যারা যে ফার্স্ট টাইম যাচ্ছে তার দেখে মানে শক হয়ে যাবে যে এটা কি হচ্ছে এখানে, ঠিক আছে। এত চেকিং বা এত কিছু হতে থাকে, 2-3 বার চেক হবে, অত কিছু। তারপর ওই যেগুলো বললাম, বিল্ডিং এ ঢোকার আগে চেকিং, তারপর বিল্ডিং এ ঢোকার পরে চেকিং, তারপরে হল রুমে ঢোকার পরে চেকিং, তারপর টেবিলে বসার আগে চেকিং, তারপর বেরোনোর সময়ও চেকিং, ঠিক আছে। এইসব জিনিসগুলো হয় আর কি। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। আর যেটা বললাম যে এক্সাম হলে যাওয়ার আগে ওই জিনিসগুলো তোমার নিতে হবে। আর যত পারবে আগে গেলে সুবিধা হবে, ঠিক আছে। ওখানে গিয়ে নয় বসে থাকলে আগে থেকে কয়েক ঘন্টা আগে গিয়ে ওখানে বসে থাকলে বা পড়তে থাকলে সেটা করতে পারো, কিন্তু লেট করো না। আর লেট হলে কিন্তু ঢুকতেও দেয় না। এরকম কোনো ব্যাপার নেই যে তুমি এক্সাম ধরো ওখানে টাইম দিয়ে দেয় যে এই টাইমের মধ্যে, এটা তোমার রিপোর্টিং টাইম বলে সেটাকে, যে রিপোর্টিং টাইম কিন্তু দিয়ে দেয়। যে ধরো তোমার যদি 9টায় এক্সাম শুরু হয়, তাহলে রিপোর্টিং টাইম থাকলেও তোমার 7টা থেকে 8টা, ঠিক আছে। মানে 7টা থেকে 8টার মধ্যে ওই বিল্ডিং এ তোমার ঢুকতে হবে। তো তুমি 8টা 5 বেজে গেলেও তোমার কিন্তু ঢুকতে দেবে না। এই জিনিসটা মাথায় রেখো। লোকজন কাঁদতে থাকে, চিল্লা পাল্লা করতে থাকে, কিন্তু কোনো তাতে লাভ নেই, কারণ ওখানে রিপোর্টিং টাইম বলা রয়েছে তোমার 7টা থেকে 8টা। ওই 7টা থেকে 8টার মধ্যে ওই প্লেসে ঢুকতে হবে, ঠিক আছে। তো এই যে যে এতগুলো প্রসিডিওর বললাম, যে এত চেকিং ফেকিং, এত সাইন ফাইন হচ্ছে, এগুলো হচ্ছে ওই টাইমটার মধ্যে করে, বুঝতে পেরেছো? তো তার জন্য এক্সাম হলে যত আগে পারো পৌঁছাও, যত ঘন্টা আগে পারো। তো সেইখানে তারপর ওখানে বসে রিল্যাক্স করতে থাকো, হাঁটাহাঁটি করতে থাকো, ঘুরে বেড়াও, যা খুশি করো, বই পড়ো, যা খুশি, কিন্তু ওখানে আগে আগে পৌঁছাবে। না হলে ঢুকতেও দেবে না। 5 মিনিটও যদি বা 1-2 মিনিটও লেট হয়, তাহলে বিল্ডিং এ ঢুকতে দেয় না, ঠিক আছে। কারণ সিকিউরিটি গার্ডরা থাকে। আর দেখো, এটা অল ইন্ডিয়া টাইপের এক্সাম, ঠিক আছে, বুঝতে পারছো তো। তার জন্য সিকিউরিটি গার্ডের কোনো অভাব নেই, ঠিক আছে। আর তারপর এত টাকা নিচ্ছে ফর্ম ফিল আপের জন্য, তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো যত আগে পারো এক্সাম হলে চলে যাবে।
ঠিক আছে। আর তারপরে ধরো যদি গার্জিয়ান কেউ সাথে যায় বা চেনা জানা তাহলে তো ভালো, না নিলেও কোনো প্রবলেম নেই, কারণ তোমার জিনিসপত্র রাখার আলাদা জায়গা থাকে, সেখানে রাখতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ধরো ব্যাগ, মোবাইল ফোন টোন, টাকা পয়সা রাখার জিনিসপত্র, ও পার্স ফার্স নিয়েও কিন্তু ঢুকতে দেয় না। ঠিক আছে, সবকিছু যেটা এটা আমি বলতে ভুলে গেছিলাম, কিচ্ছু না, তুমি কিচ্ছু নেই, একদম পুরো সিম্পল, খালি যা পরে আছো ওইটা নিয়ে ঢোকা যায়। আচ্ছা, আর কিছু না, সব রেখে দেয়। ওই যেটা বললাম, ওই যে অনেকে ধরো, ওই যে ধরো কেউ বালা পরলো বা আংটি পরলো, চেন ফেন পরলো, কানের দুল বা নাকে টাকে পরলো, সব বাইরে রেখে তারপরে ঢুকতে হবে, না হলে ঢুকতে দেবে না। ঘড়িও কিন্তু তাই, ঘড়ি পরেও ঢুকতে দেয় না কিন্তু। ঠিক আছে, এগুলো সব, এই যে ধরো তোমার আংটি ফাংটি ধরো, মানে গলায় টলায় কানে ফানে কিছু থাকলো, সব বাইরে রেখে তারপরে ঢুকতে হয় কিন্তু, মানে ওগুলো অ্যালাউ করে না। ওগুলো তুমি ধরো ওই ব্যাগের মধ্যে রেখে, বা তোমার সব থেকে ভালো হয় তুমি পড়েই গেলে না, বা বা ওই ব্যাগের মধ্যে মানে তুমি যেগুলো বাইরে রেখে ওইগুলো রেখে তারপর হচ্ছে তুমি ঢুকতে হয়, একদম সিম্পল। বুঝতে পেরেছো? আর ঘড়ির টাইম তো তোমার মনিটরেই থাকছে, তো তার জন্য ঘড়ির কোনো ইয়ে করে না, সব মানে দিতে দেয় না জেনারেলি, মানে রিস্ট ওয়াচ যেটা বলছি আমি। ঠিক আছে, আর তোমার যেহেতু ধরো ওই যে তুমি যখনই অনলাইনে এক্সামটা নিচ্ছ, এক্সামে তোমার কিন্তু দিয়ে দেওয়া থাকে, মানে বেসিক্যালি তোমার পার্ট অনের জন্য তোমার নাম্বার দেওয়া থাকে, যে এই 1 ঘন্টা টাইমে হচ্ছে, আর এর পাশে তোমার 2 ঘন্টা টাইম থাকবে। ওই টাইমের মধ্যে 1 ঘন্টা ধরো হয়ে গেলে ওই কোশ্চেনটা এমনি আউট হয়ে যাবে। তুমি কয়টা করতে পারো কি না পারো সেটা তোমার ব্যাপার, যদি একটাও না করো তাহলে তো ওই পার্টি গেল। মানে আমি উদাহরণ দিয়ে বলছি। আর তারপর হচ্ছে তোমার সেকেন্ড পার্ট শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর ওই যে যে টাইমটার মধ্যে তোমার কিন্তু কভারও করতে হবে, আর তার মধ্যে রিভিশনও দিতে হবে যে আমি ঠিকঠাক করছি কিনা। ঠিক আছে, না হলে কিন্তু গেল সব। মাইনাস নেই, ঠিক আছে, কিন্তু তুমি যদি ভুলই করো, তুমি যদি রিভিশনই না দাও, তাহলে তো তার কোনো মানে নেই। বুঝতে পেরেছো নাকি কি বলছি এগুলো? তো দেখো, এক্সাম তো এখনো অনেক বাকি, কিন্তু তারপরেও তুমি যেহেতু বলছিলে, তার জন্য এগুলো নিয়ে আমরা এতটা ডিটেলসে বলছি, যেটা তোমার মানে রিয়েলিটিটা বোঝার জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ম্যাটার করে আর খুবই ইম্পর্ট্যান্ট এগুলো। আর তোমার বাড়ি মানে জেনারেলি তোমার বাড়ি থেকে ভালোই দূরে ফেলে সিট, কাছাকাছি সিট ফেলে না। তো বেসিক্যালি এটা সুবিধা হয়, ধরো যখনই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, প্রথম দিকে তুমি যদি ফর্ম ফিল আপ করো, তাহলে হচ্ছে কাছাকাছি সিটটা পড়ার সম্ভাবনা থাকে। না হলে অনেক দূরে দূরে, মানে বেসিক্যালি কি বলবো, মফস্বলের দিকেও পাঠিয়ে দেয়। তো যেটা খুবই বাজে অবস্থা হবে, ধরো তুমি মানে সেখানে যাতায়াতেরই অবস্থা ভালো না। আর অন্য ধরো যেখানে দেখো কয়েক ঘন্টা থাকতে হবে তোমার, মানে দেখো এক্সামের আগে কয়েক ঘন্টা আগে যাচ্ছ, এক্সাম হচ্ছে, আর তারপরে তারপরে বেরোতে বেরোতে অনেক টাইম লাগবে, তো এতক্ষণ খাওয়া দাওয়ার তো সে ব্যাপার আছে। তো সেই জিনিসগুলো তুমি আশেপাশে দোকানও পাবে না যদি এরকম হয়, তো এরকম যদি মফস্বলে ফেলে, মানে তুমি যদি পরের দিকে তুমি ফর্ম ফিল আপটা করো, তাহলে কিন্তু এই জিনিসগুলো হয়। কিন্তু তুমি যদি আগে থেকে ফর্ম ফিল আপ করো, তাহলে এই প্রবলেমটা হয় না। মানে দেখো যখন ফর্ম বেরিয়েছে, তুমি সাথে সাথে 1-2 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে নিলে, তাহলে মেইন প্রপার সিটিতে কিন্তু সিটটা পড়ার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছো? না হলে কিন্তু ওই যে মফস্বলে বা মানে খুব ভেতরের দিকে পড়লে অনেক অনেক প্রবলেম হয় যাতায়াতে, বা জিনিসপত্র পাওয়া টাওয়া যায় না, মানে বেসিক্যালি মফস্বলে পড়লে যা হয়। ধরো প্রপার সেন্ট্রাল সিটিতে, সেন্ট্রাল কলকাতায় যদি পড়লো, তাহলে সব সুযোগ সুবিধা তুমি পেলে। আর না হলে সেন্ট্রাল কলকাতার বাইরে যদি এদিক ওদিক পড়ে, তাহলে কিন্তু মানে ঝামেলার শেষ নেই আর কি। এই জিনিসগুলো কিন্তু ফেস করতে হয়। তো তার জন্য যখনই ধরো ফর্ম ফিল আপ মানে শুরু হবে, তার সাথে সাথে তোমার তখনই করে ফেলা দরকার, তাহলে তোমার মেইন প্রপার সিটিতে কিন্তু মানে সিটটা পড়ার সম্ভাবনা ভালো থাকে, বেশি থাকে। আর সেখানে মেশিন গুলো ভালো হয়, মেশিন মানে কি, যে মেশিনে তুমি এক্সাম দেবে, মানে পিসিতে, অনলাইনে যে এক্সাম, কারণ না হলে ধরো ভিতরে দেখতে ধরো মফস্বলে জায়গায় হলে তাদের ওই প্রসিডিওরও ঠিকঠাক থাকে না, অনেক ঝামেলা হয়, ধরো তোমার হ্যাং করে যাচ্ছে মেশিন। এই জিনিসগুলো ধরো তুমি কোশ্চেন করছো, ওর মধ্যে তোমার ওইভাবে ঘুরতে থাকছে, সার্চিং দেখাচ্ছে, বা হঠাৎ সুইচ বন্ধ হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম হতে থাকে। তো এই জিনিসগুলো খুবই খুবই ডেঞ্জারাস জিনিস। তো এই ম্যাটার গুলো কিন্তু, এগুলো কিন্তু খুব ম্যাটার করে এক্সামে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার। আচ্ছা, আর কোনো কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমরা দেখো অনেকক্ষণ ইঞ্জিনিয়ারিং রিভিউ নিয়ে কথা বললাম, তারপরে এবার হচ্ছে আমরা সিলেবাসের দিকে এগোবো আবার। যদি আর কোনো কোয়ারি থাকে বলো, তারপর আস্তে আস্তে আমরা সিলেবাসের দিকে এগোবো। ওকে ওকে, ঠিক আছে, তো চলো তাহলে সিলেবাসের দিকে এগোনো যাক। তো সিলেবাসটা এই হচ্ছে, যেটা আমি দেখো তোমাকে অনেকদিন আগেই বলেছিলাম যে সিলেবাসটা রাখতে, কারণ সিলেবাসটা এখন থেকে আমরা সেই হিসাবে ধরে শুরু করবো। তো এনটিএ থেকে, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে কিন্তু এই এক্সাম কন্ডাক্ট করে। ঠিক আছে, আহ ইউজিসি নেট, মানে ইউজিসি মানে কি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এটা হচ্ছে এক্সামের নাম। আর এটা কন্ট্রোল করার অথরিটি কি, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যেটা তোমার কিন্তু ওই যে নিট এক্সাম আছে না,
মানে মেডিকেলে পড়ার জন্য যে নিট এক্সাম তারা যেটা কন্ট্রোল করে, এই সেই একই জিনিস এরা নেট এক্সামও কন্ট্রোল করে। সিএসআইআর নেটও মানে সায়েন্সের যে নেট সেটাও, আর আর্টস এর নেট দুটোই কিন্তু এরা কন্ট্রোল করে। তো এটা হচ্ছে তোমার অথরিটিং বডি আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা রয়েছে। তো এরপরে দেখো, যদি এই যে কোশ্চেন যেটা বললাম যুক্ত পেপার থাকে, টোটাল হচ্ছে 150টা কোশ্চেন থাকে তোমার, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে দেখো, এই ফার্স্ট পেপারে তোমার 50টা কোশ্চেন, আর সেকেন্ড পেপারে তোমার 100টা কোশ্চেন। তো এই হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন, আর কোনো মাইনাসের ব্যাপার নেই। এই হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, ঠিক আছে। যে পেপার ওয়ানে তোমার 50টা কোশ্চেন থাকে, তাতে তোমার 100 মার্কস, আর এখানে তোমার 100টা কোশ্চেন থাকে, মানে পেপার টুতে মানে সাবজেক্টের কোশ্চেন, মানে পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন। আর সেখানে পলিটিক্যাল সায়েন্স আইআর আর কি, মানে বেসিক্যালি আইআর এ তো কোশ্চেন থাকে, মানে ইন্টারন্যাশনাল রিলেশন। তো টোটাল দিয়ে 200 হলে তাহলে তোমার কোশ্চেন টোটাল কত হলো? কোশ্চেন হচ্ছে তোমার 150টা কোশ্চেন, 150। আর এখানে মার্কস হচ্ছে তোমার কত? 350। এই হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন থাকে। তো এই জিনিসগুলো কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার তোমার থাকার দরকার। আর মাইনাসের কোনো সিন নেই এখানে, সবই করতে হবে। আর তুমি একটাও কিন্তু কখনো ছাড়বে না, যেহেতু মাইনাস নেই, যেগুলো মনে হবে তোমার সেই হিসাবে কিন্তু করবে। আর ইন্টেলিজেন্ট গেস করা কিন্তু খুবই দরকার, কারণ এখানে কমন কখনো আসে না। তো যত তুমি ইন্টেলিজেন্ট গেস করতে পারবে, তত তোমার নাম্বার কিন্তু উপরের দিকে হবে। আর কাট অফ কি, তা তো তুমি অলরেডি দেখেই নিয়েছো কোন টাইপের আসবে। তো তার জন্য ধরো যে আমি পারি না বা আমার জানা নেই, তার জন্য আমি ছেড়ে দেবো, একটা কোশ্চেনও কখনো ছাড়বে না। পেপার ওয়ানেও না, পেপার টুয়েও না, যেহেতু তোমার মাইনাস নেই, তো ছাড়া কোনো কোশ্চেনই আসে না, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে, বুঝতে পারছো রাখি? দেখো, যে জিনিসগুলো বলছি মাথায় রাখো, না হলে তুমি যদি খাতায় পেন থাকে এই জিনিসগুলো কিন্তু লিখে রাখো শর্টে শর্টে, ঠিক আছে। কারণ দেখো, সবসময় সব জিনিস মাথায় আসে না, কিন্তু এখন ধরো এই জিনিসগুলো নিয়ে যেহেতু আমরা ডিসকাস করছি, তুমি কিন্তু, আর না হলে এই ভিডিওটা তুমি পরবর্তীতে দেখেও নিয়ে যে মার্ক করে রাখো, যে আজকে ডেট দিয়ে যে এই এক্সাম ওরিয়েন্টেড সব জিনিস একদম টু দা পয়েন্ট এ টু জেড হচ্ছে আমরা যেহেতু ডিসকাস করছি। নয় তুমি মার্ক করে রাখো, পরবর্তীতে আবার ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। এটা সেটাও করতে পারো। আজকে হচ্ছে কত তারিখ? 7 তারিখ। তো এই হিসাবে 7 তারিখের ভিডিও তুমি দেখে নিও, তাহলে সেই হিসাবে তোমার সুবিধা হবে, ঠিক আছে। তো সেটা তুমি করতে পারো। অ্যাপের মধ্যে গেলেই তো তুমি পেয়ে যাবে, তুমি তো জানো অবভিয়াসলি সিস্টেম, তুমি জানো কিভাবে কি দেখতে হয়। ঠিক আছে, তো সেই হিসাবে করতে পারো, যেহেতু আমাদের পুরো রেকর্ড থাকে, তো সেই সুবিধাটা রয়েছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে খুব। আচ্ছা, তুমি পেপার অনেক কি বই কিনেছিলে? মানে টিচিং অ্যাপটিটিউডের জন্য যে বইয়ের কথা বলেছিলাম, সেটা কি কিনেছো? মানে আছে কি সেটা? আচ্ছা আচ্ছা, কোনটা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সেই বইটা হলো, তাহলে কিন্তু সেখান থেকে আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে। আর প্রিভিয়াস এর দেখো, বাড়িতে বসে কি করবে, এই যে প্রিভিয়াস এর যে বইয়ের যে কোশ্চেন, এই যে বই, এই বইগুলো আস্তে আস্তে দেখবে সলভ করা শুরু করবে, ঠিক আছে। তো সেগুলো পড়ে ধরো কোনো কোশ্চেন বুঝতে পারছো না বা ডাউট হচ্ছে, সাথে সাথে সেগুলো কিন্তু, সেগুলো আমাদের নেক্সট দিন জানাবে, ঠিক আছে। নেক্সট দিনের ক্লাসে যে এখানে স্যার এটা বুঝতে পারছি না, এটা প্রবলেম হচ্ছে, বা এটা ডাউট আছে, এটা কেন হচ্ছে, তো ওটা সেই জিনিসগুলো কিন্তু আমাকে জানাবে। তো এভাবে কিন্তু বাড়িতে বসে রিভিশন নিতে হবে। দেখো, আমাদের ক্লাস হচ্ছে যে টাইমের ধরে হবে, আমরা কিছু বলে দেবো যে এই জিনিস তুমি ফলো করো, কিন্তু তোমার কিন্তু আলটিমেটলি হার্ড ওয়ার্কটা তোমার করতে হবে, সেগুলো সিস্টেমেটিক্যালি ফলো করতে হবে। আমি শুধু এভাবে গাইডেন্স দিতে পারি, কিন্তু আলটিমেটলি ঘন্টার পর ঘন্টা ওই টপিকগুলো পড়তে হবে তোমার, না। তো সেইখানে যখন কোনো ডাউট হচ্ছে বা প্রবলেম হচ্ছে বুঝতে, সেগুলো নিয়ে হচ্ছে আমাকে জানাবে, তো নেক্সট দিন সেগুলো নিয়ে আমরা ক্লাস করবো, ঠিক আছে। তো এই ভাবে কিন্তু ম্যাটার গুলো ফলো করতে হবে, কারণ এখন যেহেতু এক্সাম আস্তে আস্তে চলে এসেছে, খুব কিছুদিন বাকি নেই কিন্তু, তাই না? তুমি দেখো, এটা হচ্ছে কি মাস? হ্যাঁ, মে মাসে কিন্তু 7 তারিখ অলরেডি। বেসিক্যালি 1 মাস তোমার হাতে আছে, তাও নয়, 1 মাসও কিন্তু নেই। তো তার জন্য এখন কিন্তু কন্টিনিউয়াসলি তোমার এগোতে হবে। যা সিলেবাস কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমি কভার করে দিয়েছি, ঠিক আছে। বেসিক কভার করাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এইবার তোমার কাজ হবে এক্সামের আগে হচ্ছে পেপার ওয়ানটা ভালো করে কমপ্লিট করা। তো তোমার বইও কেনা হয়ে গেছে, ফার্স্ট পেজের থেকে পড়া শুরু করো, এবং সেই হিসাবে কিন্তু ওখানে একদম সিস্টেমেটিক ওয়েতে দেওয়া আছে কোশ্চেন কি টাইপের থাকে, কি আসে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, এবং তার অ্যান্সারও কিন্তু দেওয়া রয়েছে চ্যাপ্টারের লাস্টে, ঠিক আছে। তো তুমি দেখো বাড়িতে বসে করার সময় যে কোন কোনগুলো আমি পারছি আর কোনগুলো পারছি না। হ্যাঁ, এরকম হতে পারে তুমি সবাই যেহেতু শুরু করছে, একটাও আমি পারছি না, তো ভেঙে ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। জিরো থেকেই সবাই শুরু করে, তারপরে আবার আবার করতে থাকলে, আবার আবার করতে থাকলে, দেখতে থাকলে যে হ্যাঁ, এই যে কোশ্চেনটা করলাম এর অ্যান্সারটা হচ্ছে এইটা, ঠিক আছে। মানে পরের পেজে কিন্তু দেখবে অ্যান্সার গুলো থাকে, পাশাপাশি থাকে না, যাতে মানে প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো সেই হিসাবে পরপর ইয়ার বাই ইয়ার তুমি কিন্তু দেখতে থাকো, এবং সেগুলো দেখো। মকের যেগুলো মক টেস্টেরও কিন্তু এখানে সিস্টেম রয়েছে এই বইগুলোর মধ্যে, দেখো এই যে বইগুলোর মধ্যে, সেগুলো কিন্তু তুমি করতে পারো। সেইগুলো এইভাবে কন্টিনিউয়াসলি করতে থাকো, যেহেতু আর এক্সামে খুব বেশি দিন নেই। দেখো, আমি প্রসিডিওর বলে দিচ্ছি কি কি ফলো করতে হবে, তো সেগুলো রিগুলাসলি ফলো করলে কিন্তু তোমার সুবিধা হবে।
তারপর দেখো যে কোনো টপিক নিয়ে বুঝতে প্রবলেম হলো যে এটা আমি বুঝতে পারছি না, সেগুলো মার্ক করে রাখো। ঠিক আছে, নেক্সট দিন যখন আমাদের ক্লাস আছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো যে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে এবং কি করলে এটা ঠিক হবে, ঠিক আছে, বা সেই হিসাবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। আর এখন তো দেখো আলটিমেটলি যেহেতু তোমার এখানে এমএ তো হয়ে গেছে, তুমি আলটিমেটলি না বোঝা তো কিছু নেই, আর তারপরে যদি কোনো প্রবলেম হয় তো সেগুলো তো আমরা নিয়ে ডিসকাস করবোই। বুঝতে পেরেছো রাখি যে কোন এই দেখো এক্সামের আগে তোমার কি প্রসিডিওর ফলো করতে হবে, তার জন্য আমি দেখো ক্লিয়ার কাট বললাম। ঠিক আছে, যেহেতু আর খুব বেশি দিন বাকি নেই, আর আমাদের কিন্তু অলরেডি সেই হিসাবে আমাদের যে স্ট্যাটিক যে তোমার ফাউন্ডেশন ব্যাপারটা, ফাউন্ডেশনের জিনিসগুলো কভার হয়ে গেছে অলরেডি। এরপর হচ্ছে আমার পেপার ওয়ান গুলো তোমার দেখে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, বারবার বারবার করতে হবে চ্যাপ্টার ধরে ধরে। তো কি কি আছে আমরা কিন্তু অলরেডি পড়েছিলাম, তাও আমরা মানে পেপার ওয়ানে, তো সেগুলো তাও আমরা একটু রিভিশনে বলছি যে কি কি আছে। দেখো পেপার ওয়ানে করতে হবে, ফার্স্টে ইউনিট ওয়ানে তোমার রয়েছে হচ্ছে টিচিং অ্যাপটিটিউড সিলেবাস। তার মধ্যে কি কি আছে দেখো, টিচিং আছে, লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স আছে, ফ্যাক্টর অ্যাফেক্টিং টিচার, টিচিং রিলেটেড টু টিচার, মানে টিচারে কি কি ধরো বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো, মেথড অফ টিচিং ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং, তারপরে টিচিং সাপোর্ট সিস্টেম, ইভালুয়েশন সিস্টেম। এটা হচ্ছে তোমার ইউনিট ওয়ান গেল। এরকম অনেক ইউনিট গুলো রয়েছে। ইউনিট টু রয়েছে দেখো দেখো রিসার্চ অ্যাপটিটিউড সিলেবাস। তো তার মধ্যে কি কি আছে, রিসার্চ আছে, মেথড অফ রিসার্চ আছে, থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং। এইভাবে তুমি ইউনিট টু গেল। ইউনিট থ্রিতে আসছে কি কম্প্রিহেনশন। ঠিক আছে, তো এখানে কম্প্রিহেনশন বেসিক্যালি তোমার আনসিন কম্প্রিহেনশন থাকবে, তো সেখান থেকে করতে হবে। নেক্সট তোমার ইউনিট ফোর হচ্ছে তোমার কমিউনিকেশন। তারপর ইউনিট ফাইভ হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। তারপর ইউনিট সিক্স হচ্ছে লজিক্যাল রিজনিং। তারপর ইউনিট সেভেন হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। ইউনিট এইট হচ্ছে তোমার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তারপর হচ্ছে তোমার ইউনিট নাইন হচ্ছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এরপর হচ্ছে ইউনিট টেন হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম। আর এই জিনিসটা গেল। তো এরপর আসছে তো তোমার সাবজেক্ট, এভাবে পেপার ওয়ান কমপ্লিট হচ্ছে। নেক্সট পেপার টু তে তোমার পলিটিক্যাল সায়েন্স ফুল রয়েছে। তো এর মধ্যে ম্যাক্সিমাম জিনিস কিন্তু তুমি জানো অলরেডি, এগুলো শুধু একটু দেখো কোশ্চেন গুলো এখানে। পেপার অনেক জিনিস হচ্ছে তোমার সোজা যদি বাংলায় বলি যে আমরা অনুধাবন করতে হবে যে অ্যাজ এ ফিউচার তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাজ এ টিচার কোন কোন গুণগুলো তোমার থাকা অবশ্যই দরকার যাতে করে স্টুডেন্টদের ভালো হবে। তো এটাই হচ্ছে আলটিমেটলি শেখা হবে বা সিলেবাসে রয়েছে তোমার পেপার ওয়ান। তো সেই হিসেবে তোমার কি কি মনে হতে পারে, তুমি যখন একটু নিজে নিজে ভাবো তাহলে বুঝতে পারবে যে ম্যাক্সিমাম তোমার প্রিপারেশন ওখানেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে একজন টিচার হতে গেলে কি কি জিনিস থাকা দরকার, মানে ধরো তুমি এখন টিচার হচ্ছে তাহলে তোমার কি কি জিনিস থাকা দরকার এগুলো ভাবতে থাকো। তার মধ্যে ম্যাক্সিমাম জিনিস কিন্তু তুমি এই তোমার সিলেবাসের মধ্যে এখানে পেয়ে যাবে, আর ওই জিনিসগুলোই রয়েছে, ওইগুলোর উপরেই করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার পেপার ওয়ানের জিনিস। আর পেপার টু তে তো সাবজেক্টের জিনিস যেটা তুমি অলরেডি জানো। তো এই হচ্ছে তোমার ওভারঅল আছে। তো আমি দেখো মেইন মেইন পয়েন্ট গুলো বললাম যে বেসিক্যালি তোমার কি কি রয়েছে এই পেপার ওয়ানের সিলেবাসে, যে জিনিসগুলো কভার করতে হবে। তো পেপার ওয়ানের জন্য একটা স্ট্যান্ডার্ড বই দরকার, যেগুলো কিন্তু আমি বলেছি। পেপার ওয়ানের বই তো তুমি কেনা রয়েছে না, তোমার চলে এসছে তোর কাছে। কোনটা কিনেছিলে জানো তুমি রাখি? কোন কোন, ধরো ওই যে যেরকম পিয়ারসন পাবলিকেশন, আরিহান পাবলিকেশন। ঠিক আছে, কোম্পানি কোন কোম্পানির আর কি পাবলিকেশন থেকে, যেটা বুঝতে সহজে আরো বুঝবে যে কোন কোম্পানির আর কি। যেরকম আরিহান কোম্পানি থাকে, পিয়ারসন থাকে, টাটা ম্যাকগ্রোয়েল থাকে। পিয়ারসন, আচ্ছা আচ্ছা, ওটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে, পিয়ারসন, আচ্ছা আচ্ছা। এটা তো তোমার ওটা প্রিভিয়াস ইয়ারের, ওটা তো আলাদা। দিশা হচ্ছে তোমার শর্ট এটার জন্য, আর পার্ট ওয়ান এর জন্য হচ্ছে তোমার মানে পেপার ওয়ান যেটা। ঠিক আছে, তো পেপার ওয়ান দেখো খালি তোমার আর্টস এর বলে না, সায়েন্সের ক্ষেত্রেও পেপার ওয়ান করতে হয়। সবারই এই বই করতে হয়। যার ব্যাকগ্রাউন্ড আসুন না কেন এই বই পড়তে হয়, মানে পেপার ওয়ানের টিচিং যে পার্টটা তার জন্য এই বই পড়তে হয়। ঠিক আছে, আর সাবজেক্ট হচ্ছে যে যার 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 সাবজেক্ট তার জন্য করে। এই হচ্ছে তোমার ডিফারেন্সটা রয়েছে। আর কি কি সিলেবাসে আছে তা তো বললাম। ঠিক আছে, তো এই হচ্ছে থাকে। তো জেনারেলি দেখো 2022-এর বই এখনো কিন্তু শেষ আসেনি, কিন্তু ওই 2021-এর যেটা ওটাই কিন্তু এখন চলছে, আর ওটাই তোমার আপডেট ভার্সন। তো আর এখানে দেখো 21 হোক 22 হোক 23 হোক অতটা চেঞ্জ থাকে না, টিচিং যে সিস্টেম বা প্যাটার্ন এটা সারা জীবনই একই থাকবে। কিন্তু ওই নতুন এডিশনে কি থাকে, কিছু কিছু জিনিস ইনক্লুড করা থাকে, আর কিছু কিছু ডাটা থাকে। যেরকম ধরো 1 বা 2 বছর আগে যদি তুমি এডিশনের বই দেখো পেপার ওয়ানে, তো সেখানে কিন্তু হায়ার এডুকেশন সিস্টেম বলে কিন্তু কিছু ছিলই না। কারণ তখন হায়ার এডুকেশন সিস্টেম যে পার্টটা ওইটা আসেও নি। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন এনে পারেনি। তো এর জন্য তারপরে যে ভার্সন গুলো এসেছে সেগুলো ইনক্লুড করা রয়েছে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স থাকে, আর না হলে মোটামুটি সবই এক থাকে। আর এই পার্টটা হচ্ছে তোমার না দেখো দুটো পার্টে কিন্তু তোমার আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। এরকম কোনো ব্যাপার নেই তুমি এইটা 100 100 পেয়ে গেলে আর ওটা 0 পেলে তাহলে তোমার জেনারেট হয়ে যাবে।
বা এলএস হয়ে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। দুটোতে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এবং ইন্ডিভিজুয়ালি নাম্বার হাই ফাই লেভেলের পেতে হবে। কাট অফ যেটা আছে তাতে কভার করতে হবে এবং তারপরে ওই ভালো নাম্বার পেতে হবে, তাহলে হচ্ছে তোমার ক্লিয়ার হবে, না হলে কিন্তু কোনো সিন নেই পাস করার। ঠিক আছে, আর এখানে তোমার এই জিনিসটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। আর তার জন্য কিন্তু স্ট্যান্ডার্ড বই পড়তে হবে, যেগুলো বলেছি, যে পিয়ারসন, দিশা, যেগুলো কিনেছে ওগুলো কিন্তু স্ট্যান্ডার্ড বই। আর তোমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে তো বই অলরেডি সবই আছে, তাই না? তো সেই জিনিসগুলো কিন্তু রেগুলার ফলো করতে হবে। তো ওই জন্য দেখো তোমাকে বলেছিলাম নোট মানে রুটিন তৈরি করে সেটা ফলো করতে, সেগুলো ফলো করছো তো? মানে রেগুলার রুটিন ফলো করছো তো, সেটা জিজ্ঞেস করছি। এই জিনিসটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে? রেগুলার কিন্তু যে রুটিনটা ফলো করা, রুটিনটা ফলো না করলে প্রবলেম। কারণ দেখো তুমি এত কষ্ট করে নিজের রুটিন করছো, যেটা তুমি আলটিমেটলি ফলোই না করো, তাহলে আর কোনো তার মানে হয় না, ঠিক আছে? আর এগুলো দেখো, এটা তোমার এরকম মনে, ধরো এরকম যদি কখনো মনে হয়, তাও কিন্তু সেটা মাথা থেকে বের করতে হবে যে যেহেতু মাইনাস নেই, যা আন্দাজে দিয়ে দেবো, ধরো কোশ্চেন অ্যান্সার না জানলে আন্দাজে দিয়ে দেবো, তাহলে টুক্কাতে হয়ে যাবে, ঠিক আছে? টুক্কা সিস্টেম আন্দাজে দিয়ে দিলে যে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে? এখানে ওরকম কোনো সিন করলে চলবে না যে আন্দাজে আন্দাজে আমি ওই টিক টিক দিয়ে দিলাম হয়ে যাবে, তা কিন্তু না। প্রত্যেকটা প্যাটার্ন আলাদা থাকে। যে ধরো অনেকে ভাবে যে আমি যদি খালি বি 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 দিয়ে দেয় তাহলে হয়ে যাবে, বা সি 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 আমি করি হয়ে যাবে সব, ঠিক আছে? তো এই জিনিসগুলো প্লিজ ভুলেও মাথায় কিন্তু এনো না, এইভাবে কিন্তু কিচ্ছু হয় না এখানে। ওই জিনিসটা কিন্তু পুরো কোশ্চেন পড়তে হবে, তারপর যার উপর বেস করে কোশ্চেন অ্যান্সার সেটা হিসেবে করবে, ঠিক আছে? যেরকম না আমি চোখ বুঝে আন্দাজে সি 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 সব মেরে দিলাম তো সেগুলো সব হবে, বা ডি 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 আমি করে গেলাম সব পর আন্দাজে, এরকম কিন্তু সিন না এটা, ঠিক আছে? এইসব বুদ্ধি তাদের অনেক আগে থেকেই আসে, কারণ সারা দেশ জুড়ে এত বড় অনলাইনের এক্সাম তারা কন্ডাক্ট করছে, খালি খালি কিন্তু না, ঠিক আছে? তো দেখো এগুলো কেন আমি বলছি যে অনেকে এরকম ভাবে যে সেই হিসেবে কিন্তু হয়ে যাবে, তো সেই জিনিসগুলো কিন্তু কখনোই না, ঠিক আছে? ওকে, তো এই জিনিসটা কিন্তু রয়েছে তোমার। তো দেখো তুমি আবার সিলেবাসটা কিন্তু এই বইয়ের এই বইটা খোলো তো, তাহলে এই বইয়ে কিন্তু ফার্স্টেই পেয়ে যাবে যে সিলেবাসটা কি কি রয়েছে, ঠিক আছে? আর কি কি ভাবে তোমার সেগুলো করতে হবে। ফার্স্টে তোমার কিন্তু সিলেবাস রয়েছে, আর তোমার এলিজিবিলিটি দেওয়া রয়েছে যে তোমার কি কি তোমার আসবে। আচ্ছা, তোমার নাম্বার তো দিয়ে দিয়েছে না তোমার, পোস্ট গ্রাজুয়েশনের নাম্বার, ফাইনাল নাম্বার, নাকি রেজাল্ট কি দিয়েছে? তুমি তো বলেছিলে এই ইয়ারে তো, হ্যাঁ তুমি তো বলেছিলে। তো মার্কশিট হাতে পেয়ে গেছো, তো মার্কশিট অনেকদিন দেরি করলো না? তুমি তো যখন ফোন করেছি সে তো অনেকদিন আগের কথা, তো এতদিন পরে, এত পরে মার্কশিট এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো অনেকদিন পরে এলো মার্কশিট তোমার, অনেক পরে। এত লেট করার কথা না। সবই তো তোমাদের দেখো ফার্স্ট ইয়ারের যে কোশ্চেন কি সব এমসিকিউ টাইপের ছিল নাকি রিটেন ছিল? সব অনলাইনে এক্সাম তো হয়েছে তুমি তো বলেছিলে, কিন্তু কি সব এমসিকিউ টাইপের হলো নাকি রিটেন হলো তো সব? এমসিকিউ সবই MCQ। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমার আরো সুবিধা হবে, কারণ এখানে এমসিকিউ টাইপেরই তোমার কোশ্চেন আসে, তো সেই হিসেবে উদাহরণ মানে তোমার মানে প্রিপারেশনটা সেই হিসেবে আলটিমেটলি হয়েও গেছে। তো এখানেও দেখো আরো ডেপথে পড়ো, দেখো এম এ ফার্স্ট ইয়ারে ওরকম নাম্বার ছিল বলে যে এখানে ওরকম হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে অনেক টাফ হয় তোমার এম এর এক্সামের তুলনায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা কিন্তু রয়েছে, আর সেগুলো তুমি রিভাইজ দাও, রিভিশন দাও। কারণ যেহেতু দেখো আজকে যেটা 7 তারিখ, আর খুব বেশি কিন্তু বাকি নেই, তো তো মোটামুটি তোমার জুনের ফার্স্ট উইকে হতে পারে এক্সাম, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু মাথায় রেখে প্রত্যেকটা দিন কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে ইউজ করো, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, না হলে কিন্তু তুমি মানে টেনে তুলতে পারবে না। আর হিউজ সিলেবাস কিন্তু, যেটা তুমি অলরেডি তুমি বুঝতেই পারছো যে এম এ ফার্স্ট ইয়ারের জিনিস, এম এ সেকেন্ড ইয়ারের জিনিস করতে হবে, আর তাছাড়া বেসিক্যালি তোমার গ্রাজুয়েশনের হোল সিলেবাস তোমার কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু তুমি যদি, আর এই ক্লাসের মধ্যে কল করছে, তো এই জিনিসগুলো যদি মাথায় না রাখো নাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? তো এই জিনিসটা তোমার কিন্তু ওভারঅল পুরোটা রিভিশন দিয়ে এবং কয়েকবার, বুঝতে পারছো, বা রিভিশন দিয়ে তারপরে হচ্ছে তুমি এক্সাম হলে যাবে, না হলে কিন্তু পারবে না, ঠিক আছে? কারণ তোমার মনে হবে যে সেটা তুমি পড়েছি, কিন্তু আমার এক্সাক্ট কি পয়েন্ট সেটা আমার খেয়াল আসছে না, ঠিক আছে? তো এইরকমই কিন্তু হবে। আর দেখো নেটের এক্সামের কোশ্চেন এরকমই থাকে যে দুটোই সেম মনে হবে, মানে চারটেই সেম মনে হবে, মনে হবে এই চারটেই রাইট, ঠিক আছে? কিন্তু তুমি এক্স্যাক্টলি যদি জানো তাহলে হচ্ছে ওটা তুমি পুট করতে পারো, মানে অ্যান্সারটা ঠিক করতে পারো। যেটা তোমার 5 বছর বা 10 বছর আগের কোশ্চেন সেরকম হতো না। তুমি যদি প্রিভিয়াস 5 বছর বা তখন ধরো এই বই যখন করবে তখন 10 বছর আগের কোশ্চেন তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তখন দেখবে যে চারটে অপশন এমনই থাকতো যেটা যেটা কারেক্ট অ্যান্সার সেটা তুমি এমনি মোটামুটি একটা আন্দাজ থাকলেও তুমি সেটাকে
দিয়ে দিলে সেটা নাম্বার হয়ে যেত। কিন্তু এখন যে টাইপের কোশ্চেন আসে, ধরো আহ, আমি স্যাম্পল উদাহরণ দিচ্ছি, মানে এত সহজ কোশ্চেন আসবে না, মানে উদাহরণ হিসাবে দেখো বলছি যে ভারতের স্বাধীনতা দিবস কবে, তো 1947-এর 14ই আগস্ট, 1947-এর 15ই আগস্ট, 1947-এর 16ই আগস্ট, 1947-এর 17ই আগস্ট। বুঝতে পেরেছো, মানে এত গায়ে গায়ে থাকবে। ঠিক আছে, এটা তো না আমি খুবই সিম্পল কোশ্চেন দিয়ে বললাম যেটা সবাই জানবে, কিন্তু মানে আমি প্যাটার্নটা বোঝাতে চাচ্ছি যে তোমার কি টাইপের অপশন গুলো থাকে। বুঝতে পেরেছো, যেমন অপশনটা বোঝানোর জন্য বলছি যে এতটাই গায়ে গায়ে থাকে, তো তুমি যদি এক্সাক্ট টু দা পয়েন্টে এক্স্যাক্টলি তুমি যদি না জানো, তাহলে কিন্তু তুমি অ্যান্সার গুলো করতে পারবে না। আর এখানে ছাড়ানো কোনো ব্যাপার নেই, মানে ছাড়লে তো তোমার লস, যেহেতু তোমার মাইনাসে এখানে কোনো সিন নেই, তো এই জন্য তোমার প্রিপারেশনটা এরকমই হবে যে আমি এক্স্যাক্টলি আমি যেন করতে পারি। আর যেহেতু তুমি এমসিকিউ স্টাইলে তুমি এক্সাম অলরেডি দিয়েছো, তো তার জন্য তোমার কিন্তু পুরোটাই মানে কি বলবো তোমার অভিজ্ঞতা রয়েছে, তো সেই হিসাবে কিন্তু এগোতে হবে। বুঝতে পারছো, তো বেসিক্যালি দেখো আমাদের এক্সামের ওরিয়েন্টেডই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা অলরেডি কিন্তু চলতে থাকছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো তাহলে আমরা ফার্স্ট, আচ্ছা তোমার কাছে এখন বইটা কি কাছে রয়েছে নাকি? তাহলে সেই হিসেবে তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে, যে সেই হিসেবে আমরা তাহলে শুরু করবো আস্তে থেকে। কারণ বইটা সামনে নিয়ে নাও, ফার্স্টে শুরু করো। তাহলে শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো তুমি, আমি পেজ ধরে ডাইরেক্ট বলছি, তুমি টিচিং অ্যাপটিটিউড যে পার্টটা রয়েছে এখানে ঢোকো তুমি। আচ্ছা এই পেজটা দেখো, আমি সহজ ছবি সহ দেখিয়ে দিই, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। এই পেজটা বের করো, প্রথম দিকটা। ঠিক আছে, এই যে ধরো 2-3টা পেজ পরেই এইখান থেকে হচ্ছে। আর দেখো ফার্স্ট পেপারে তোমার মনে হতে পারে যে ম্যাথের জিনিস আছে, এগুলো সিম্পল জিনিস থাকে। ঠিক আছে, আলটিমেটলি তুমি কয়েকবার দেখলে, এই বই দেখলেই করতে পারবে। ঠিক আছে, তো তার জন্য টেনশন করার কোনো ব্যাপার নেই যে যে ম্যাথ আছে আমি ম্যাথ পারবো না, বা ওখানে ম্যাথটা না, এগুলো ডিসিশন মেকিং রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, তো আলটিমেটলি তার জন্য টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, এটা সবার জন্যই থাকে। ঠিক আছে, যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, এবং সেটা খুবই একটা কম পার্সেন্টেজের থাকে। ঠিক আছে, তো আলটিমেটলি সেগুলো এমনি তুমি পারবে। ঠিক আছে, তো তার জন্য ওই অঙ্ক আছে আমি টাফ হয়ে যাবে বা পারবো না, এই জিনিসগুলো ভাবার কিন্তু কোনো ব্যাপার নেই। আর এখানে সলিউশনও করে দেওয়া রয়েছে যে কিভাবে তোমার ওইগুলো করতে হবে। ঠিক আছে, আলটিমেটলি দেওয়া রয়েছে, তো তুমি এক্সাম বইটাতে ফোকাস করলেই হয়ে যাবে, বাইরের আর কিছু আলাদা কোনো পড়ার দরকার নেই। ও বলতে পারে যে ওই আলাদা বই পড়িস, বা এই আলাদা ম্যাথ বই করতে হবে, বা এই করতে হবে ওই করতে হবে। একদম না, ওইসব দিকে যাবে না। এই বইটাতে একদম সিস্টেমেটিক্যালি করা হয়েছে পেপার ওয়ানের জন্য, একটাই হচ্ছে মোর দ্যান এনাফ। যদি তুমি সিস্টেমেটিক্যালি পুরো লাইন বাই লাইন মানে টপিক টু টপিক করতে থাকো, তাহলে সেটাই দরকার। খালি বইয়ে একের পর এক কিনে গেলে বুক কালেক্টর হয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, একটা কিনে সেটা একদম শুষে খাও, এখানে হচ্ছে সেটা দরকার চাইছে। ঠিক আছে, বুঝতে পারছো, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি তো সেটাই আমি বলছি, অনেকে ভয় দেওয়ার জন্য অনেকে বলে। আর দেখো এরকম মেন্টালিটি অনেকের থাকে যে আমি দিয়েছি, যে ও যদি না দেয়, ও যেন না দেয় এই এক্সাম, তাহলে তো ও পেয়ে যেতে পারে, যেহেতু ভালো স্টুডেন্ট আছে। তাহলে ও যদি না দেয়, তাহলে ওর মনে ভয় দিয়ে দেবো যে ওই দেখ ওই অঙ্ক আছে কিন্তু, এসব তোর দ্বারা হবে না, তুই পারবি না, বা ওই একটা দুটো বই পড়ে হচ্ছে না, আরো 3-4টে বই পড়তে হবে, মানে তোমাকে এগুলো ভয় দিয়ে দেবে। ঠিক আছে, মানে ভয় দিয়ে দিলে তো লাভ হয়ে যাচ্ছে, তো ওর লাভ হয়ে যাচ্ছে যে তুমি যখন তাহলে ওইদিকে পিছিয়ে আসছো, তাহলে ও পেয়ে গেল, তখন তোমার আশেপাশে ধরো তোমার যদি কেউ চেনা জানা হয়, ধরো তোমার আত্মীয় স্বজন হয় বা বন্ধু বান্ধব হয়, তারা এসে তোমার বলে দেখাবি, দেখ আমার হয়ে গেছে তোর হয়নি, মানে ও যে আল্ট্রা সুপিরিয়র পার্সন এটা দেখাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো অনেকে এরকম মার্কেটে অনেকে ছড়ায়, তো এদের থেকে প্লিজ দূরে থাকো। যত দূরে থাকবে তাহলে ততই সুবিধা হবে। ঠিক আছে, কারণ আলটিমেটলি তোমার ফোকাস হবে তোমার কাজে। অনেকেই দেখা হবে যে ধরো দেখো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন আমরা বলি, অনেক বন্ধু বন্ধু অনেক থাকে। ঠিক আছে, সবাই মনে হয় আমার তোর সাথে আমার হেভি খাতে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার মানে 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 ওই যেটা বলেন যে দিল কার টুকরা। ঠিক আছে, ওইসব জিনিস ভুলে যাও, এখানে কিন্তু হার্ডকোর কম্পিটিশন, এখানে ওইসব জিনিস কোনো যায় আসে না। ঠিক আছে, আলটিমেটলি তোমার কাজ হবে তোমার লাইনে এগোনো। তো তার জন্য যতদূর সম্ভব তোমার সেলফিশ হয়ে এগোতে হবে, সোজা কথা। ঠিক আছে, এখানে সেলফিশ না হলে প্রবলেম, তো তার জন্যই সে সেলফিশ হচ্ছে বলে তো আমাকে এই ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে। এরকম অনেক থাকে। ঠিক আছে, অনেক, আমি দেখো রিয়েলিটিটা বলছি যেগুলো তোমার ফেস করতে হতে পারে। তো তার জন্য এদের থেকে দূরে থাকো, নিজের উপর ফোকাস করো। এই একটা বই কিন্তু খুব ভালো করে যদি পড়ো, মানে পেপার রানার জন্য, এবং সেগুলো রিগোরাসলি পড়তে হবে, টাইম দাও। আলটিমেটলি ধরো মনে হতে পারে, দেখো জেনারেলি যারা আর্টস থেকে থাকে তাদের মনে হতে পারে যে ম্যাথসের জিনিস আছে আমি পারবো না, ভুল আমার হয়ে যাওয়া হবে না কিছু, অনেক ম্যাথ করতে হবে, তাহলে তা কিন্তু না। এই বইতেই কিন্তু সিস্টেমেটিক্যালি দেওয়া রয়েছে যে যে ডিসিশন মেকিং, মানে তোমার যে ডিসিশন মেকিং যে পোর্শন রয়েছে, যেটা আমরা অনেকে ম্যাথ বলি, তো সেইখানে যে যে জিনিসগুলো আছে আলটিমেটলি এখানে দিয়ে দেওয়া রয়েছে, কি কি প্যাটার্ন ফলো করতে হবে, কিভাবে করতে হবে। ওই জিনিসগুলো পড়লে কয়েকটা যে সিস্টেম, ওর উপরই কোশ্চেন আসে, আর বাকি কিছু আসে না। আর জেনারেলি তো সব টিচিং এর উপর বেসিক কোশ্চেন, আর তোমার সাবজেক্টের উপর কোশ্চেন। বুঝতে পেরেছো রিয়েলিটিটা আমি কি বলছি? তো এই জিনিসগুলো আগে থেকে কিন্তু এক্সাম দেওয়ার আগে
হ্যাঁ, এক্সাম দেওয়ার আগে কিন্তু তোমার মাথায় রাখা দরকার, তোমাকে ভয় দেওয়ার লোকের অভাব নেই, লোক তো থাকবে না। বা ধরো যারা একসাথে প্রিপারেশন নিচ্ছ, তো তখন কিন্তু এরকম লোক তো অল্প অনেক থাকবে। তো এদের থেকে প্লিজ দূরে থাকো। এদের বেশি যেটা মানে কি বলবো এটা, মানে অতিরিক্ত শুভানুধ্যায়ী যেগুলো, ঠিক আছে, মানে বলতে থাকে যে আমি তো তোর ভালো চাই, এরকম লোক অনেক থাকবে। তো প্লিজ এদের থেকে দূরে থাকো, তাতে সুবিধা হবে, ঠিক আছে। তোমাকে দেখাবে উপর উপর আমি তোমার খুব ভালো চাই, কিন্তু আলটিমেটলি সে কখনোই চাইবে না যে ও আগে পাশ করুক বা ওর হয়ে যাক, ঠিক আছে। তো এই জিনিসগুলো যত হায়ার এডুকেশন উপরের দিকে উঠবে বা লাইফে উপরের দিকে যাবে, তত একটু ফেস করবে বেশি। তো এই জিনিসটা যত আগে থেকে তুমি বুঝতে পারবে বা বিশ্বাস করে নেবে, তত সুবিধা হবে তোমার। না হলে কিন্তু প্রবলেম, মানে ঠেকে খাওয়া শেখার থেকে আজ এক যে যদি সেই জিনিসটা নিয়ে আমরা পড়ি, তাহলে কিন্তু জানি, তাহলে কিন্তু সুবিধা হবে। এই জন্য দেখো আচার্য চাণক্য বলেছেন যে তুমি নিজে ঠেকে ঠেকে সব নিজে ভুল করে শেখার মাধ্যমে মানে হচ্ছে তোমার নিজের টাইম নষ্ট করা। তুমি যদি অন্য ওই লাইনে গিয়ে কি কি ভুল করেছে, তার ভুল থেকে তুমি যদি নিজে শেখো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার প্রচুর টাইম কিন্তু বাঁচাচ্ছ। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বলছি আমি? তো এই জিনিসটা সবসময় কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। অনেকেই দেখাবে আমি তো সুবর্ণ অধ্যায় তোর খুব ভালো চাই, বা তোর খুব ভালো আত্মীয় আমি, এত এত তোর জন্য ভালো চাওয়ার জন্য এসব বলছি। আলটিমেটলি তারা কিন্তু ভালো চায় না, ঠিক আছে। সামনাসামনি এরকম দেখাবে। দেখো আমি যেটা রিয়েলিটিটা সেটা তোমার সামনে চোখে মানে তুলে ধরছি, বুঝতে পেরেছো? এই জিনিসটা কিন্তু মাথায় রাখা খুবই দরকার। ওকে, তো চলো তাহলে এই যে টিচিং অ্যাপটিটিউড এই পার্টটা হলো, এখানে দেখো টিচিং এর সাথে কি কি রিলেটেড আছে, লার্নিং অবজেক্টিভ, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7, 7টা পার্ট রয়েছে। তো এর মধ্যে কি কি ছবি সহ কিন্তু দেওয়া রয়েছে। তো এই ছবিটা দেখো, তাহলে কিন্তু সব পরপর বুঝতে পারবে। যে দেখতে পাচ্ছ তো এই পেজটা, দেখো পরপর পয়েন্ট ওয়াইজ এখন রয়েছে যেগুলো, এই যে পয়েন্ট ওয়াইজ গুলো দেখলে বুঝতে পারবে যে পয়েন্ট গুলোর কাজ কি এক একটা। এই যে 1 2 3 4 5, এগুলো পরপর পয়েন্ট গুলো দেখো, তাহলে কিন্তু শর্টে কিন্তু ছবি সহ দেওয়া রয়েছে। তো এটা কিন্তু বোঝা দরকার খুব। আর এই জিনিসগুলো মাঝে মাঝে দেখতে থাকবে। আর তারপরে দেখো এগুলো যখন পড়বে, এই জিনিসগুলো কি করো তো অনুধাবন করবে। এখানে মুখস্থ করার থেকে জিনিসটা অনুধাবন করা দরকার, ঠিক আছে। যেরকম ধরো আমি সিম্পল ওয়েতে বলছি, ধরো ক্লাসে ধরো তুমি দেখো এগুলো মানে কি, যে তুমি ভবিষ্যতে যাতে ভালো প্রফেসর হতে পারো, ভালো টিচার হতে পারো, তার জন্য হচ্ছে এই জিনিসগুলো করানো। তো তুমি জাস্ট নিজেকে আহ ভাবতে থাকো যে আমি এরকম বড় একটা ক্লাসরুমে রয়েছি, আমার সামনে 100 150 জন স্টুডেন্ট আছে। তো আমার এমন ভাবে কোনো একটা টপিকে বলতে হবে বা বোঝাতে হবে, যার মানে খুব ভালো তাড়াতাড়ি যে কাজ করতে পারে সেও পারবে, বা যে অতটা তাড়াতাড়ি কাজ করতে পারছে না সেও বুঝতে পারে জিনিসটা। তো এইভাবে হচ্ছে আমার উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তো এই ধরনের মেন্টালিটি হচ্ছে তোমার থাকবে, যে তুমি যখন টিচিংটা শুরু করছো বা ক্লাস করছো বা কোনো একটা জিনিস বোঝাচ্ছো, তো এমন ভাবে বোঝাও যে সহজেই বুঝতে পারবে, যে সবাই বুঝতে পারবে। তো আলটিমেটলি এই ধরনের যে মেন্টালিটি, তো এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি। তো এই ওই জিনিসগুলোই হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে একটা স্ট্রাকচার দিয়ে এই পেপার ওয়ানে রয়েছে, বুঝতে পেরেছো? মানে বিভিন্ন হাইফাই লেভেলের টার্ম গুলো দিয়ে দিয়ে, আর কিছু না, ঠিক আছে। তো এটা মাঝে মাঝে এভাবে সিস্টেমেটিক্যালি রিভাইজ দেওয়া পড়া, তার মধ্যেই হচ্ছে তোমার এই জিনিসগুলো কভার হয়ে যাবে সব পর পর, ঠিক আছে। অনেক অনেক বড় বড় কিছু দেখা যাবে যে পেপার ওয়ান খুব টাফ হয় বা এই হয় এই হয়, ঠিক আছে। ওই যেগুলো বললাম আমি একটু আগে, সেই আর কিছু পেছনে কিন্তু সেসব কারণ রয়েছে। আর ধরো তোমার যদি বেশি প্রবলেম হবে, যদি তোমার কোনো চেনা জানা বা তোমার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব বা কোনো সিনিয়র কেউ যদি এখানে পাশ করে যায়, তখন হচ্ছে সে এখন মানে এমন একটা সিচুয়েশন বা ভাব দেখাবে যে পোস্ট ডক্টরেট কমপ্লিট হয়ে গেছে, বা সে সারা পৃথিবীর সেরা ছাত্র, এসে তোমাকে জ্ঞান দেওয়া শুরু করবে, ঠিক আছে। এই ধরনের লোক থেকে 100 হাত দূরে থাকো, বা তাহলে কিন্তু ভালো থাকবে, ঠিক আছে। কারণ মেন্টাল পিস খুব দরকার প্রিপারেশনের সময়, ঠিক আছে। তো এই সেই জিনিসটা রয়েছে। তো এখানে দেখো ফার্স্ট কি রয়েছে, দেখো এডুকেশন বেসিক এলিমেন্ট গুলো কি কি এডুকেশনে, সেটা 2 নম্বরে দেখো টিচিং হচ্ছে টিচিং এর মানে শিক্ষকতা মধ্যে কি কি থাকে। দেখো ওয়ার্ড গুলো মানে তো তুমি অলরেডি বুঝতে পারছো, আমি এমনি মানে বাংলার মানে বলছি না, অটোমেটিক্যালি তুমি জানো যে কনসেপ্ট মানে কাকে কি বলে, অবজেক্টিভ কি কি থাকবে, তারপরে লেভেল অফ টিচিং, কোন কোন লেভেলে তুমি টিচিং দেবে, ঠিক আছে। তো তার মানে যে মেমোরি যেটা বললাম, ওই যেটা বললাম যে তুমি এমন ভাবে ক্লাসে করবে যাতে খুব ভালো স্টুডেন্ট, মানে যাদের 1 2 রোল একবারে তো ওরা বুঝতে পারছে, আর যাদের ধরো 98 99 রোল তারাও বুঝতে পারে, এইভাবে তোমার বোঝাতে হবে। তো সেই জিনিসগুলো আর কি এখানে বলেছে, যে স্টাইলিশ টার্ম দিয়ে, ঠিক আছে। ওই যে যেরকম বলে না, যে যেগুলো অনেক ব্যাটারি থাকলে যে ম্যাক্স প্রো আমার মোবাইল, ম্যাক্স প্রো প্লাস, ঠিক সেরকম মানে সফিস্টিকেটেড টার্ম। তো এগুলো হচ্ছে সফিস্টিকেটেড টার্ম আর কি, ঠিক আছে। তো সেই জিনিসটা রয়েছে। তারপর দেখো ক্যারেক্টারিস্টিক্স এন্ড বেসিক রিকোয়ারমেন্ট, এগুলো হচ্ছে তোমার টিচিং এ থাকলো। নেক্সট আসছে তোমার দেখো 1 2 3 নম্বরে আসছে, দেখো এই যে এটা লার্নার ক্যারেক্টারিস্টিক্স, মানে যারা ওই যে শিখছে তাদের কি ক্যারেক্টার দরকার, যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট,
অ্যান্ড অ্যাডাল্ট লার্নার। অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে যারা একদম বাচ্চা, ঠিক আছে? বাচ্চা বলতে কারা? 18 নিচে যাদের বয়স তাদের বোঝানো হচ্ছে। আর অ্যাডাল্ট মানে কারা? অ্যাডাল্ট মানে 18 উপরে যাদের বয়স, ঠিক আছে? অ্যাডাল্ট তাদেরই বলা হয়ে থাকে। আর তার নিচে যারা তাদের চিলড্রেন বলা হয়ে থাকে। আর তুমি যদি বলো অ্যাডোলেসেন্ট বা টিনেজার যদি আবার বলো, তাহলে 12 থেকে 18 হচ্ছে টিনেজার বলে। মানে এক্স্যাক্টলি তুমি যদি পারফেক্ট টার্মে বলো। আর জেনারেলি তোমার 18 নিচেদের শিশু বলা হয়, চাইল্ড বলা হয়। তার উপর যদি এক্সাক্ট তুমি বলো তাহলে 12 থেকে 18 হচ্ছে টিনেজার, আর 18 উপরে অ্যাডাল্ট। এরপর দেখো 4 নম্বরে আছে কি ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু। মানে টিচিং এর জন্য কি কি ফ্যাক্টর তোমার খুব মোস্ট ইম্পর্টেন্ট, কি কি জিনিস থাকে খুব, যে টিচার থাকছে, লার্নার, সাপোর্ট ম্যাটেরিয়াল, টিচিং এর জন্য যে সকল জিনিস দরকার সাপোর্টে, তারপর ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস, কিভাবে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, যেরকম ধরো আমাদের এই যে অনলাইনে হচ্ছে, ধরো তোমার বাড়ি ধরো আমার থেকে 100 কিলোমিটার দূরে, তুমি সেখানে বসেই যে ক্লাস করতে পারছো। তো সেই জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো, তারপরে লার্নিং এনভায়রনমেন্ট, ইনস্টিটিউশন, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। এগুলো খুবই ভাইটাল। 4 নম্বর পয়েন্ট এটা গেল। নেক্সট আছে তোমার দেখো এই যে 5 নম্বর, যদি তুমি পয়েন্টের দিকে তাকাও, এখানে কিন্তু আবার দুটো পার্ট রয়েছে। তো কিছু কিছু জিনিস আবার দেখো দুটো দুটো পার্ট রয়েছে, যে 1 আর 2। তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, আর এগুলো কিন্তু মাথায় রাখা দরকার, ঠিক আছে? আর দেখো এক্সাম হলে প্রচুর টাইম থাকে, ঠিক আছে? তো তুমি কোনো কোশ্চেন উপর বেশি টাইম দেবে না, আবার তাহলে কিন্তু প্রবলেম, অন্যগুলো তুমি ধরতে পারবে না, ঠিক আছে? তো ধরো কোনো একটা জিনিস পারছো না বা মনে আসছে না, ছেড়ে দাও, পরবর্তীতে করবে, ঠিক আছে? কোনো একটা জিনিস নিয়ে কিন্তু বসে থাকবে না, তাহলে কিন্তু প্রবলেম। আর যেহেতু এখানে মাইনাস নেই, তুমি যদি অ্যাটেম্প না করো তোমার লস, বুঝতে পারছো? তো এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট আসছে দেখো তোমার লার্নিং অবজেক্টিভে 5 নম্বরে, যে মেথড অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং। তো উচ্চতর শিক্ষায় মানে তোমার হায়ার লার্নিং এ কিভাবে তোমার ইনস্টিটিউশন গুলোতে তোমার পড়ানো হবে বা টিচিং হবে, সেই জিনিসগুলো রয়েছে। যে টিচার সেন্ট্রিক ভার্সেস লার্নার সেন্ট্রিক, মানে টিচার যে স্টাইলে চাই সেই স্টাইলে হবে, নাকি স্টুডেন্টরা যা চায় সেই স্টাইলে হবে, সেটা এখানে বোঝাচ্ছে। এবার অনলাইন ভার্সেস অফলাইন, যেটা তো তোমার 2020 পরে তোমার এক্সটেন্সিভলি তোমার বেড়েছে আর কি সারা পৃথিবী জুড়ে। এরপর তোমার ওই যে স্বয়ংপ্রভ, MWC, এগুলো যেটা হচ্ছে তোমার গভর্নমেন্টের পোর্টাল। তো এই গভর্নমেন্ট পোর্টাল সম্পর্কে কিন্তু অবশ্যই ডিটেলসে তোমার জেনে রাখবে। মানে গভর্নমেন্ট পোর্টাল গুলো নিয়ে সব জেনারেলি কোয়েশ্চেন আসেই, ঠিক আছে? কারণ এই স্বয়ং থেকে প্রচুর ধরনের কিন্তু সরকারি মানে ডাটা সহ থাকে, এবং সেই হিসাবে তুমি কিন্তু জানতে পারবে এখানে তোমার এক্সাম ওরিয়েন্টেড জিনিসগুলো বা বিভিন্ন টাইপের এক্সাম এবং সহ। দেখো বিভিন্ন বড় যে সকল প্রিমিয়ার ইনস্টিটিউট আছে, প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়াতে, সেই জায়গায় তুমি কিন্তু অনলাইন কোর্স থেকে তুমি কিন্তু পড়তে পারো, সেই সুবিধাটা কিন্তু রয়েছে। তো এই যে স্বয়ং বা স্বয়ংপ্রভ, MWC, এই সকল পোর্টাল সম্পর্কে একটু ডিটেলসে তোমার কিন্তু জানা অবশ্যই দরকার। বুঝতে পেরেছো? এই ব্যাপারটা গেল। নেক্সট আছে তোমার 6 নম্বরে, দেখো এইটা কিন্তু পুরো ফুল সিলেবাস এই একটা পেজের মধ্যেই হয়ে যাচ্ছে, মানে ফার্স্ট চ্যাপ্টারটা। মানে পুরো জিনিসটা কি বলতো, সামারি, যেটা তোমার আমি বলি না যে সামারি করবে প্রত্যেকটা টপিকে, যে শর্ট নোট হিসেবে। এখানে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার পুরো সামারি এই একটা পেজেই রয়েছে। তাই যেগুলো এনলার্জ করে হচ্ছে তোমার রয়েছে এই পরবর্তী তোমার পুরো চ্যাপ্টার ধরে বড় বড় মানে হাইফাই লেভেলের স্টাইলিশ ডায়লগ দিয়ে দিলাম, ঠিক আছে? যেটা বললাম ওই যে ম্যাক্স প্রো, আলট্রা, ঠিক আছে? ঠিক সেরকম। তো সেরকম জিনিসগুলো রয়েছে এখানে। দেখো তারপর টিচিং সাপোর্ট সিস্টেম। তো টিচিং সাপোর্ট সিস্টেমে তোমার কি কি টাইপের রয়েছে? তোমার ট্র্যাডিশনাল টিচিং, ওই যেটা চেয়ার টেবিলে বসে বসে সামনে বসে বসে দিত পুরোনো মডার্ন টাইম। তারপর হচ্ছে তোমার আইসিটি বেস, ঠিক আছে? মানে তোমার আইসিটি বেস, তোমার ইন্টারনেট কানেকশন রিলেটেড যে জিনিসগুলো রয়েছে, তো সেটা এখানে বোঝানো হচ্ছে আর কি। নেক্সট আসছে তোমার দেখো 7 নম্বরে। রাখি, বুঝতে পারছো তো? কোনো যদি প্রবলেম হয় বা ডাউট থাকে, সাথে সাথে কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? আমি কিন্তু একদম সিম্পল ওয়েতে বলছি, যাতে কোনো বুঝতে কোনো না হয়। কারণ এই জিনিসগুলোই হচ্ছে ভেতরে রয়েছে এনলার্জ করে, ঠিক আছে? মানে ওই যেটা বললাম সফিস্টিকেটেড ওয়ার্ড দিয়ে দেয়, আর কিচ্ছু না। তো সেই সব শর্টে শর্টে সেই বিষয়ে বুঝতে হবে। আর ওই যে কিওয়ার্ড যেগুলো আমি দেখো নোট তৈরি করার সময় তোমাকে বলছি যে কিওয়ার্ড গুলো মনে রাখো, কারণ এই ওই সফিস্টিকেটেড কিওয়ার্ড নাম দিয়ে দিয়েই হচ্ছে তোমার কোশ্চেন গুলো আসবে, ঠিক আছে? আর অপশন গুলো 4টে থাকবে, আর 4টে অপশন গুলো কিরকম থাকবে তো আমি বললাম, ওই যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কবে, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, মানে এতটাই গায়ে গায়ে তোমার অপশন গুলো থাকবে। তো তার জন্য টু দা পয়েন্টে তোমার কিন্তু অপশন গুলো মানে জিনিসগুলো মনে রাখা দরকার, না হলে তুমি পারবে না, ঠিক আছে? মানে যদি এক্সাক্ট তুমি যদি ডাটা না জানো, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। এইভাবে তোমার ভাবে পয়েন্টটা কিন্তু গেছে।
এবার তুমি নেক্সট পেজে চলে আসো। দেখো এডুকেশন কি রয়েছে, যে এডুকেশনে দেখো আর দেখো দেখো যে যে টাইপের কোশ্চেন সব থেকে বেশি থাকে রাখি বিভিন্ন কোটেশন, ঠিক আছে। ওই যেটা আমি ওই যে ফার্স্টে দেখো প্রিপারেশনের সময় মানে যখন আমরা করছি, মানে ধরো ওই যে ক্লাস 11 শুরু করছি, 12 যখন করছি, আমি বিভিন্ন পলিটিক্যাল থিঙ্কারের কোটেশন সহ কিন্তু তোমাকে বলেছিলাম পড়তে, মনে আছে? তো এইখানে কিন্তু এই পেপার ওয়ানে কিন্তু প্রচুর পরিমাণে কোটেশন সহ কিন্তু আছে বিভিন্ন পলিটিক্যাল ফিলোসফারের না, মানে এডুকেশনিস্ট যারা সারা ওয়ার্ল্ডে মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই পেপার ওয়ান তো তোমার টিচিং নিয়ে, তো টিচিং রিলেটেড বিভিন্ন ধরনের যে সকল কোটেশন তার সাথে রিলেট করে হচ্ছে তোমার এখানে কোশ্চেন গুলো খুব আসে। আর সাবজেক্টের কোটেশন কোথায় আসবে? পেপার 2 তে, ঠিক আছে। সাবজেক্ট কিন্তু এখানেও কিন্তু অনেক কোটেশন আছে। দেখো এখানে শুরুই করছে এই যে তোমার এপিজে আব্দুল কালামের কোটেশন দিয়ে, তারপরে পেয়েছো তো 1.2 পেজে, মানে পরের পেজে যেটা। তারপর উপরের দিকে দেখো যে জে কে চেস্টন, এই যে এনার আর একটা কোটেশন। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু হচ্ছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ কোটেশন কার্ডটা ওই রকম আসবে, 4টে অপশন দিয়ে দিল এই কোটেশন কার্ড, ঠিক আছে। দেখো এখানে কিন্তু কোনো বানানোর সিন নেই, হয় তুমি জানো ওই কোটেশনটা ও লিখেছে, নাহলে জানো না। জানলে 2 পাবে, নাহলে জিরো জিরো পাবে, যেহেতু মাইনাস নেই আর কি। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো এই ব্যাপারে ওই ব্যাপার নিয়ে তোমার কিন্তু এখানে বলা রয়েছে আর কি কি জিনিসগুলো রয়েছে। দেখো আমাদের যে এডুকেশন পলিসি যেটা নেওয়া হয়েছে, আর দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেটা তুমি বুঝতে পারো যে এখান থেকে কোশ্চেন আসবে যদি বলা হয়, তাহলে সব টপিক থেকে মোটামুটি কভার করবে, কিন্তু যে নিউ এডুকেশন পলিসি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে, তার উপর থেকে কোশ্চেন আসবে 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 এবং আসবে, ঠিক আছে। তো এরকম কিন্তু ব্যাপার রয়েছে, তো সেটা কিন্তু A to Z সম্পূর্ণ করবে, এবং তার সাথে আপডেট যে জিনিস এলো সেটাও কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো এখানে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG যে মডেল যেটা রয়েছে, তো সেই সম্পর্কে এখানে বলা রয়েছে পরপর। মানে এসডিজি মডেল কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে টেকসই উন্নয়নের যে নীতি। তারপর তোমার প্যারিস ক্লাইমেট ডিল যেটা 15 সালে হয়েছিল, এবং তারপরে আস্তে আস্তে কি কি স্টেপ নেওয়া হচ্ছে সারা পৃথিবীর বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে পরপর এখানে ডিসকাস করছে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের সারা পৃথিবীর কোন কোন দেশে কি কি এডুকেশনের অবস্থা, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এডুকেশনে কি কি খরচ করছে, কোন কোন স্টেপ নিয়েছে, এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কি কি স্টেপ নিয়েছে গত 1 বা 2 বছরে, তারা কি কি ধরো যোজনা করলো, এই যোজনাতে ধরো বাচ্চাদের এখানে এই উন্নতি হবে, বা মেয়ে শিশুদের এই উন্নতি হবে, ঠিক আছে। বা ধরো এরকম দেখো যেরকম ওয়েস্ট বেঙ্গলের যে কন্যাশ্রী সিস্টেম, এটা কিন্তু ইউএন এর পুরস্কারও পেয়েছে। তো এটা অল ইন্ডিয়া এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ধরো এটা নয় আমরা এখানকার নাগরিকেরা এগুলো আমরা খুব ভালো জানি, কিন্তু যেটা যদি তুমি এমসিকিউ ধরো, যারা হিসেবে দেখবে না জেনারেল, তোমার যেহেতু রেগুলার, সে যদি রেগুলার ফলো না করে যে এমসিকিউ, তাহলে কিন্তু সে পারবে না। তো এই টাইপের কিছু আনকমনও কিন্তু আসে, ঠিক আছে। তো সেই সব ওভারঅল কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে কোন টাইপের তোমার কিন্তু কোন এই যে এমসিকিউ গুলো আসছে, বুঝতে পেরেছো? তো সেই জিনিসটা রয়েছে। তো তারপরে দেখো এখানে গুরুদেব কি বলছে, মানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এডুকেশন সম্পর্কে কি বলছে, তাদের কোটেশন কি, ওই যেটা বললাম কোটেশন খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো দেখো ফার্স্ট এখানে পরপর কিন্তু পরপর রয়েছে। তারপর স্বামী বিবেকানন্দ কি বলেছেন, তো এই যে দেখো মেজর মেজর যারা ফিচার, মানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিত্ব রয়েছে আমাদের ভারতের ইতিহাসে, যেমন ধরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, তারপরে হচ্ছে তোমার রামকৃষ্ণ পরমহংসদেব, তারপরে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই যে তারা আল্ট্রা ফেমাস ফিগার, এনাদের ম্যাক্সিমাম কোট, মানে কোট গুলো যারা যারা বলেছেন, এবং তাদের লাইফ মানে তাদের লাইফ নিয়ে, এবং যেগুলো কি কি ইম্পর্টেন্ট, যেগুলো তারা লাইফে করেছেন, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখতে হবে, অবশ্যই। কারণ এগুলো দেখো টিচিং পার্টের জন্য ইম্পর্টেন্ট, আর এমনিতেও তুমি এগুলো পড়েছো, তাই না? ইন্ডিয়ান পলিটিক্যাল থট যেটা আমাদের দেখো পোস্ট গ্রাজুয়েশনে ছিল, বা গ্রাজুয়েশনেও কিন্তু ছিল, সেই জিনিসগুলো কিন্তু অবভিয়াসলি রয়েছে, আলটিমেটলি তোমার কিন্তু এখানে কাজে লাগবে। বা বাবা সাহেবের বিভিন্ন ধরনের কোট, এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় কাজে রাখতে হবে, এবং এগুলো পারলে তোমার মুখস্থ রাখতে হবে, যে বিভিন্ন কোটের উপর কিন্তু কোশ্চেনও আসে, যে এই কোড গুলো কে বলেছেন, এই কোডটা 4টে অপশন দিল, হয় তুমি জানো, নয় জানলে বা নাম্বার পাবে না, জিরো পাবে। তো তাহলে কিন্তু দেখো তোমার পলিটিক্যাল সায়েন্সের কোড তোমার পেপার অনেক কাজে লেগে যাচ্ছে। তো এটা কিন্তু কত সুন্দর একটা তোমার পজিটিভ স্টেপ, তাই না, তোমার নিজের সাবজেক্ট হিসাবে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। এরপর দেখো ইউনেস্কো কি স্টেপ নিচ্ছে, মানে এই, সারা পৃথিবী জুড়ে। তারপরে ওয়ার্ল্ড টিচার্স ডে যেটা কবে হয়, এটা কিন্তু অবশ্যই রাখা দরকার তোমার, মানে অক্টোবর 5 কে তোমার বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ফলো করা হয়ে থাকে সারা পৃথিবী জুড়ে। তো সেই জিনিসটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। নেক্সট উপরে দেখো যে মেজর অ্যাপ্রোচেস ইন এডুকেশন সেক্টর, মানে শিক্ষাক্ষেত্রে নতুন নতুন কি কি তোমার মেজর অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, পেয়েছো খুঁজে? রাখি উপরের দিকে দেখো,
ওখানে দেখো অনেকগুলো মেইন মেইন পয়েন্ট রয়েছে, ঠিক আছে। দেখো টোটাল এখানে 11টা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট নামগুলো কিন্তু দেখো, এবং ওগুলো রিডিং পড়ে যাবে, ঠিক আছে। তো তাহলেই মোটামুটি হয়ে যাবে, কারণ মেইন মানে টপিকের নামগুলো মাধ্যম পড়লেই তুমি বুঝতে পারবে যে এখানে কি বলা হচ্ছে। যে আইডিয়ালিজম যেরকম দেখো, মানে থ্রি বেসিক অফ এডুকেশন বলছে যে হোয়াই ইট ইজ ডিসাইডেড বাই ফিলোসফি, হাউ ইজ ডিসাইডেড বাই সাইকোলজি, অ্যান্ড হোয়াট ইজ ডিসাইডেড বাই সোশ্যাল নিডস। ঠিক আছে, তো এই জিনিসগুলো রয়েছে যে ব্যাকগ্রাউন্ড কেন বলা হচ্ছে, তারপর আইডিয়ালিজম আদর্শবাদ কেন রয়েছে। তোমার যদি এডুকেশন সেক্টরে কি কি জিনিস ফলো করা দরকার, মানে শিক্ষা ক্ষেত্রে, তো সেখানে ফার্স্ট এন্ড ফরমোস্ট বলছে তোমার আদর্শবাদী হওয়া, তারপর হচ্ছে তোমার ন্যাচারালিস্টিক হওয়া, ন্যাচারালিজম থাকে মানে তোমার যদি মধ্যে একটা ন্যাচারাল ভাব থাকে সবকিছু, যে তুমি তুমি মানে সুপারম্যান টাইপের কিছু না, তুমি যাতে সহজে সবার সাথে মিশে যেতে পারো। কারণ আলটিমেটলি দেখো, তুমি যখনই ক্লাসে ঢুকছো প্রফেসর হয়ে, তোমাকে কিন্তু স্টুডেন্টরা আইডিয়ালাইজ করছে, ঠিক আছে, যে ভবিষ্যতে তোমার মতো হতে চায়। যে এরকম আমি রাখি ম্যামের মতো আমি হতে চাই ভবিষ্যতে, এরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই। তো তোমার কথাবার্তা, আদব কায়দা, চাল চলন, ঠিক আছে, ব্যবহার, সেই জিনিসগুলো কিন্তু একটা হাই স্ট্যান্ডার্ড হওয়ার পর দেখো। কারণ তাকে তোমার সামনে ধরো 100-150 স্টুডেন্টরা এগুলো ক্লাস করছে, তোমাকে আইডলাইজ করছে যে আমি ভবিষ্যতে এরকম ম্যামের মতো আমি হতে চাই, ঠিক আছে। তো সেই হিসেবে তোমার সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। তো তার জন্য কি কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে করতে হবে। তো তুমি জাস্ট তুমি এই সিচুয়েশনটা জাস্ট একটু ক্লিয়ার করো, ভাবো যে যে সেই সব তোমার কি ধরনের পার্সোনালিটি তোমার রাখা দরকার, তুমি কথা বলার সময় কি কি ওয়ার্ড ইউজ করছো, সেটা কতটা ইম্প্যাক্টফুল হবে, এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। বুঝতে পারছো সিচুয়েশনটা? তো এই জিনিসগুলোই তোমার কিন্তু এখানে রয়েছে, যে আইডিয়ালিজমে বলো বা তোমার ন্যাচারালিজমে বলো, ঠিক আছে। ঠিক আছে তোমার তারপর প্র্যাগমেটিজম, বুঝতে পেরেছো ওটা কি? এরপর তোমার প্র্যাগমেটিজমে হচ্ছে ধরো কোনো একটা জিনিস আমাকে যে আমার একটু করতে হবে, যে আমার একটা নিয়তি রয়েছে বা নিয়ম রয়েছে যে আমি এই জিনিসগুলো করবো, তো এই যে যে মনোভাব, ঠিক আছে, সেই আকাঙ্ক্ষা, এবং সেটার জন্য রেগুলার ফলো করা, এবং তার জন্য যে যে স্টেপ নেওয়া সেই সেই জিনিসগুলো নেবো। এই জিনিসগুলো কিন্তু তোমার এই যে প্র্যাগমেটিজমের মধ্যে আসছে। তারপর হচ্ছে তোমার কনস্ট্রাকটিভিজম, যে পয়েন্ট গুলো পাচ্ছ তো খুঁজে দেখো, পরপর রয়েছে। তো এখানে হচ্ছে মনে হচ্ছে তোমার যে কনস্ট্রাকটিভিজম বোঝা যাচ্ছে, তো কোনো একটা জিনিস কনস্ট্রাক্ট করা যায় কি সিস্টেমেটিক ওয়েতে আমার এগোনো দরকার, কি কি জিনিস আমার ফলো করা দরকার, বা ধরো আমি একা পারছি না, তাহলে তার সাথে বিভিন্ন লোক সংগ্রহ করে সেই হিসেবে এগোনো দরকার আমার, তাহলে আমি সেই আলটিমেটলি সেগুলো পারবো, মানে আমার প্রথম লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। তো এই ধরনের মেন্টালিটি এবং সেই হিসাবে সিস্টেমেটিক ওয়েতে যদি তুমি এগোও, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে। তো এই ধরনের মেন্টালিটি কিন্তু একজন তোমার টিচারের থাকা দরকার এডুকেশন সেক্টরে তুমি যখন ঢুকছো, ঠিক আছে। এই ব্যাপারটা গেল। এরপর তোমার যে হিউম্যানিজম আছে, যে তুমি মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দরদ, ঠিক আছে, মানুষকে রেসপেক্ট করা, তার পয়েন্ট অফ ভিউ কে মানে খালি রেসপেক্ট করা মানে খালি দেখলে প্রণাম করলাম তা না। তার পয়েন্ট অফ ভিউ কে প্রণাম করা মানে পয়েন্ট অফ ভিউ কে মানে সম্মান দেওয়া, যে তুমি খালি যে তোমারটাই আমি বুঝি, আমি ভালো, আমি বেস্ট, আমি যা বলবো তাই, ঠিক আছে, আমারটাই ফলো করতে হবে, তুই অশিক্ষিত, তুই মূর্খ, তোর দ্বারা কিছু হবে না, বা তুই বুঝিস না কিছু। এই ধরনের মেন্টালিটি যেন অ্যারোগ্যান্ট যে ভাবে এই জিনিসগুলো যেন না আসে, ঠিক আছে। তুমি ধরো কেউ বুঝতে পারছে না বা কম বুঝতে পারছে, তার পারিপার্শ্বিক অবস্থার জন্য, বা সে শিক্ষা পায়নি ঠিকঠাক, তার জন্য সে বুঝতে পারছে না বা এতটা হাইলি কোয়ালিফাইড না। এই জিনিসগুলো কিন্তু তোমার এই জিনিসগুলো বোঝা দরকার, এই জিনিসগুলো মাথায় রেখে আর কি, ঠিক আছে। কারণ তুমি যখন তোমাকে যেহেতু আইডলাইজ করছে এবং তোমাকে দেখে শিখছে, তারা তো বাচ্চা না বেসিক্যালি। তুমি ধরো কলেজে পড়লে তারা কিন্তু বাচ্চা, দেখো কলেজে জেনারেলি কারা পড়ে, জেনারেলি 16 বছর বয়সে কিন্তু কলেজ মানে এইচএস পাস করে যায়, ঠিক আছে। 17 বছর বয়সে জেনারেলি কলেজে সবাই ঢোকে এখন। তো 17 বছরের বাচ্চারা ঢুকছে, তাই না? তো তারা তোমাকে দেখে আইডলাইজ করছে, তো তোমার সেই হিসাবে তোমার যে জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তোমার সেই কাজগুলো করা দরকার, তাদের ফ্রিডম দেওয়া দরকার, ঠিক আছে। সবে তারা কলেজ থেকে আসে, মানে যদি আমি বলি তুমি যদি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে, আর যখন ইউনিভার্সিটি হচ্ছে তখন তো আরো থাকছে, ধরো 17 থেকে 22 বছরের স্টুডেন্টরা তোমার হাতে কাছে থাকছে, ঠিক আছে। তো তারা কিন্তু তোমাকে দেখে আইডলাইজ করছে, তো সেই হিসাবে তোমার স্মার্টনেস, তুমি কিভাবে তুমি নিজেকে ক্যারি করছো, তুমি যেভাবে প্রেজেন্ট করছো, এই জিনিসগুলো কিন্তু সে ডিপেন্ড করে তার উপরে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি আসে, যে হিউম্যানিজম যে ভাবটা তোমার, সেই জিনিসগুলো তোমার মধ্যে যেন থাকে, ঠিক আছে। যে রেসপেক্ট করা, তো ধরো তুমি দেখো রেসপেক্ট তুমি কাউকে দিলে তখন তুমি তোমাকে সে রেসপেক্ট করবে, তুমি যদি কাউকে রেসপেক্ট না দাও, তাহলে তুমি রেসপেক্ট পাওয়ার আশাও কিন্তু করতে পারো না, তাই না? সে বাচ্চা হোক বা বড় হোক, বাচ্চাদেরও কিন্তু সেই যেরকম আছে আগের দিন নেই, যে এটা 70-80 সাল না, যে বাচ্চা মানে তুমি খালি চর্চা করতে দেবে, এই তুই কথা শুনিস না, আমার মা দেখা হলে মারবে, ইচ্ছা ওইসব দিন না, এগুলো কিন্তু না, এগুলো অশিক্ষিতের লক্ষণ। তুমি তাকে রেসপেক্ট দেবে যখন, তখন সেও কিন্তু তোমাকে রেসপেক্ট দেবে, সে ছোট হোক বা বড় হোক, তখন সাথে সাথে তোমাকে দেখে শিখবেও সে, ঠিক আছে। দেখো কারণ দেখো বাচ্চারা কিন্তু কথা শোনে না, বাচ্চারা তুমি কি করে এবং সেটা ফলো করবে, তুমি কি বলছো সেটা কখনো ফলো করবে না, সেই এইটুকু বাচ্চা হোক বা বড়রা হোক।
তুমি কি করছো, কিভাবে কাউকে ট্রিট করছো। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি সিম্পল, আমি একটা উদাহরণ দিই, তুমি ধরো তোমার জুতো ছিঁড়ে গেছে, ঠিক আছে, তুমি রাস্তা দিয়ে তোমার, তারপর ধরো যারা মুচি জুতো সেলাই করছে, তুমি তার সাথে কিভাবে অ্যাটিটিউড নিয়ে কথা বলছো, বা তাকে কিভাবে রেসপেক্ট দিচ্ছো, বা তাকে কিভাবে ট্রিট করছো, তোমার সাথে যে বাচ্চা বা আশেপাশে গেছে বা তারাও কিন্তু সে লক্ষ্য করছে। সে কিন্তু তুমি কি বলছো সেটা না, তুমি কাকে যেভাবে ট্রিট করছো সে সেটা দেখছে, এবং সেটা কিন্তু সে কন্টিনিউয়াসলি মনে রাখবে বছরের পর বছর। তো বড়দের ক্ষেত্রে কিন্তু সেই হিসেবে তাই। তো এই জিনিসটা কিন্তু তোমার ডিপেন্ড করে যে তুমি বাচ্চাদের বলে যে শুনবে তা কিন্তু না, তুমি কি করছো তাকে সেটা দেখে সে শিখবে। তো তুমি যদি সেভাবে খারাপ ভাবে ট্রিট করো, বা তোমার যে বাড়িতে ধরো কাজ করছে, যে কাজে সহায়িকা, যে তাকে যেভাবে তুমি ট্রিট করছো, এটা কিন্তু পুরো তুমি নিজেই নিজে করছো না, তুমি কিন্তু মানে নিজে অজান্তে তাকে, তোমার যে আশেপাশে যে শিশু বা বড় কেউ আছে তাকেও শেখাচ্ছ। তো এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে খুব। যে খালি যে আমি ধরো পোস্ট গ্রাজুয়েশন করেছি বা পিএইচডি করেছি, আমার হেভি জ্ঞান হয়েছে, আমি হেভি শিক্ষিত, ওসবে কোনো যায় আসে না। তো এরকম ধরো যে জীবনে স্কুলেও যায়নি, কিন্তু সে তোমার থেকে শিক্ষিত হতে পারে, ঠিক আছে, যে শিক্ষা খালি ডিগ্রি নিলেই শিক্ষা হয় না। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ম্যাটার করে। তো এগুলো কিন্তু তোমার অটোমেটিক্যালি এর মধ্যে আসছে, র্যাশনালিজমের কথা আমি বলছি, র্যাশনাল চিন্তা ভাবনা। যে ইরেশনাল চিন্তা ভাবনা কোনগুলো, ওই যে আমি এমএ করেছি, এমএসসি করেছি, আমি জিআরএফ পেয়েছি, বা আমি প্রফেসর হয়েছি, আমি সব জানি, আমি সব জানতা গামছাওয়ালা। এই হচ্ছে তোমার ইরেশনালিজম শুরু হয়ে গেল। তুমি কাউকে পাত্তা দিলে না। ধরো ধরো আমি সিম্পল বলছি, তুমি বাজারে গিয়ে ধরো যে তরকারি বিক্রি করছে, তুমি তাকে পাত্তাই দিলে না, যেহেতু অশিক্ষিত মূর্খ জন সে অত তরকারি বিক্রি করছে, ওর দ্বারা কিছু হবে না। তো এই ধরনের যেন মেন্টালিটি, তাকে তুমি যখন রেসপেক্টফুল হবে তখন তুমি রেসপেক্ট পেতে পারো, ঠিক আছে। এইভাবে ট্রিট করা তো তাহলে কিন্তু দরকার। ইরেশনালিজমের মতো কাজ, ইরেশনাল কাজ করলে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো তার উপর তোমার দেখো, কারোর সাথে এই করলে তুমি কিভাবে বিহেভ করছো সেটা আলটিমেটলি সে মনে রাখে, ঠিক আছে। আর এটা দেখুন কন্টিনিউয়াসলি তোমার যখন স্টুডেন্টরা যখন হচ্ছে যে 17 বছর বয়সে ঢুকছে, 22-23 বছর অব্দি থাকছে তোমার কাছে, মানে ধরো আমি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বলছি, বা তুমি যদি ইউনিভার্সিটিতে পড়ো তাহলে তো আরো 5 বছর থাকলো, তো সেই হিসাবে তোমাকে দেখছে না। তো এই হিসাবে তুমি কিভাবে ট্রিট করছো, তাহলে তোমার তো সেই হিসাবে আইডিয়ালাইজ করা, এবং অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বা প্রফেসর হিসেবে তুমি যখন যাচ্ছ, তো তোমার সেই হিসেবে জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হয়। স্কুলের টিচার বা কলেজের টিচারদের সাথে কিন্তু অনেক তফাৎ হয়, কারণ একটা বাচ্চাকে যেভাবে শেখাতে হয় আর কিন্তু যে একটা মানে অ্যাডাল্টদের শেখানোর পদ্ধতি কিন্তু আলাদা। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এটা কিন্তু বাচ্চাদের শেখানোর বই না, এটা হচ্ছে তোমার অ্যাডাল্টদের বই। কারণ কি, তুমি এটা হচ্ছে তুমি কলেজের প্রফেসর হতে যাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো সেখানে কিন্তু 17 বছরের পরে স্টুডেন্টরা ঢোকে। 17 বছর আগে যারা তারা হচ্ছে তোমার ওই যে, তার জন্য প্রিপারেশন কি, যেটা আমার টিচার এজিবিলিটি টেস্ট আছে সেই জিনিসগুলো রয়েছে, তো তার প্যাটার্ন আলাদা। সেটা একদম জিরো থেকে শুরু করতে হচ্ছে, আর এটা হচ্ছে তোমার সেগুলো কমপ্লিট করে, স্কুল কমপ্লিট করে হচ্ছে তোমার কাছে আসছে। বুঝতে পেরেছো রাকি সিচুয়েশনটা? তো তার জন্য কি কি জিনিস খেয়াল রাখা দরকার, এই জিনিসগুলো আছে রয়েছে। তারপর বিহেভিয়ার, তুমি কি কিভাবে তাদের ট্রিট করছো, কিভাবে কথাগুলো ইউজ করছো তাদের সাথে, মানে কথা বলার সময়, বা তারা যখন কলেজে এসছে, তো তারা, তুমি তখন নিজের ভাবো যে তুমি যদি ওই টাইমে তোমার যদি সাথে টিচার বা ম্যামরা যদি এরকম ট্রিট করতো, তাহলে তোমার কিরকম লাগতো, বা যদি মানে যদি আমি খারাপ কিছু করার কথা আমি বলছি। কারণ এখানে দেখো এমনি আহ কোনো নিয়ম থাকে না, তাই না, কলেজ মানে কি কোনো নিয়ম ছাড়া বাধাহীন ভাবে থাকে। তো সেই সময় ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু এগুলো আসে, যে তোমার সাইকোলজি কিরকম হবে দেখো, গেস্টেড সাইকোলজি, যে তুমি বোঝা যে তোমার যে স্টুডেন্টরা আছে তাদের সাইকোলজি বোঝা, যে তারা কি চাইছে, ঠিক আছে, সেই হিসাবে তাকে প্রেজেন্ট করা, তারা সেই হিসাবে দেওয়া। দেখো সেই হিসাবে তুমি যদি সবসময় স্ট্রিক্ট থাকো, তাহলে কিন্তু সেই সময় ফলো করবে না তোমাকে, তাই না। তো সব সিচুয়েশনে তোমার কিন্তু তাদের কাছে থাকতে হবে, বা সেই হিসাবে ইন্সপায়ার করতে হবে বা এগোতে হবে, ঠিক আছে। তো তার মধ্যে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখা দরকার। তারপর তোমার দেখো যেটা হচ্ছে ইলেকট্রিক ফিলোসফি, তারপরে এখানে পুরো কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, যে মেইন মেইন কনসেপ্ট গুলো কোথা থেকে এসছে দেখো, এই জিনিসটা খুব ভাইটাল। এই যে কোন কোন কনসেপ্ট কোথা থেকে এসছে, এই জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার কোশ্চেন থাকে ডাইরেক্ট এখানে। এই যে দেখো এই এইটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই, বেসিক্যালি মুখস্থ করতে হবে এটা, যে কোন কোন কনসেপ্টটা কোথা থেকে আসছে। যে বেসিক এডুকেশন, ওয়ার্ধা এডুকেশন সিস্টেম, এটা কার দ্বারা আসছে, মহাত্মা গান্ধী। তারপরে তোমার লার্নিং মাস্ট টেক প্লেস ইন নেচার ফ্রম দ্য নেচার, এটা কে বলছে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। যেরকম তার জন্য কিন্তু শান্তিনিকেতন তৈরি করা হয়েছিল। তো যদিও এখন এই যে দেয়াল ফেল দিয়ে দিয়েছে, যেটা পুরো শান্তিনিকেতনের মূল কোর আইডিয়ার এগেনস্টে, কিন্তু এখানে যে খোলামেলা আবহাওয়া, খোলামেলা চিন্তা ভাবনার জন্য সব থেকে বেস্ট জায়গা সেই সিচুয়েশনটা ক্রিয়েট করা। তো এই জন্য এটা কার দ্বারা এসছে, তোমার গুরুদেবের, ঠিক আছে। তারপর তোমার ইন্টিগ্রাল এডুকেশনটা কে চাইছেন, তারপর এটা হচ্ছে তোমার অরবিন্দ, ঠিক আছে। তারপরে ফোকাস অন দ্য স্পিরিচুয়াল অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান ফিলোসফি, এটা সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। তারপরে তোমার এডুকেশন টু ট্রান্সফর্ম হিউম্যান মাইন্ড, যে কৃষ্ণমূর্তি। এই দেখো এই যে যে কনসেপ্ট গুলো কারা কারা এসে, এগুলো কিন্তু পুরো মুখস্থ করতে হবে, ঠিক আছে, এখানে বোঝার কোনো ব্যাপার না, এগুলো মুখস্থ করতে হবে।
বুঝতে পেরেছো? রাখি খুঁজে পেয়েছো তুমি? এই যে এইটা টেবিলটা, এগুলো কিন্তু পুরো মুখস্থ করতে বারবার বারবার যখন পড়বে তাহলেই মনে থাকবে, না হলে কিন্তু এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, মানে বোঝার কোনো ব্যাপার না, তোমার মনে রাখতেই হবে এখানে। কারণ এখানে 4টে অপশন দিয়ে দিও, তুমি যদি এক্স্যাক্টলি না জানো তুমি তো নাম্বার পাবে না, ঠিক আছে? এরপর দেখো ফর্মস অফ এডুকেশন, কোন কোন টাইমের ফর্ম এক্সাম মানে এডুকেশন হয়, ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, বিভিন্ন টাইপের যে এডুকেশন গুলো হয় সেগুলো নিয়ে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো মেজর এইমস এন্ড অবজেক্টিভ অফ এডুকেশন, মানে শিক্ষার লক্ষ্য কি। নন ফর্মাল এডুকেশন মানে ফর্মালি দেখো, দেখো সিম্পল হতে যেটা বলে বোঝে, ফর্মাল হতে ধরো যারা স্কুল কলেজে আমরা গিয়ে পড়াশোনা করছি, ফর্মাল হতে আমরা যাচ্ছি, কিন্তু আমরা পথে ঘাটেও কিন্তু তার থেকে অনেক বেশি শিখি, তাই না? সেই জিনিসগুলো কিন্তু ইনফর্মাল ভাবে আমি শিখছি। বা তুমি ধরো সব জিনিসগুলো কিন্তু স্কুলে সব ধরে ধরে শেখায় না, বাড়ি থেকে যে ধরো, বাড়ি থেকে যেগুলো শিক্ষা দেওয়া হয়, যেগুলো আচার ব্যবহার, তারপরে নিজের সাহিত্য মানে সংস্কৃতি সম্পর্কে জানা বোঝা, ঠিক আছে? তো এই জিনিসটা করা, যে আগের দিনও সেই জিনিস নেই যে বড় হলেই যে তাকে শ্রদ্ধা করতে হবে সেরকম ব্যাপার না। রেসপেক্ট যেটা তোমাকে যে করবে তুমি তাকেই করবে, এই ধরনের এগুলো ঠিকঠাক মাথায় রাখা অনেক জিনিসগুলো। তারপরে আছে বাড়ি থেকে যেগুলো বলে না যে আদব কায়দা শেখা, এগুলো হচ্ছে তুমি ইনফর্মাল আসছে। ফর্মাল কোনটা, তোমার যখন এডুকেশন তুমি মানে এডুকেশন হচ্ছে স্কুল কলেজ থেকে আসছে, যে এইভাবে এটা পড়বে, এইভাবে কথা বলবে, এই জিনিসগুলো মাথায় রেখে চলবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমার ফর্মালি আসছে যখন স্কুলে আসছে। ইনফর্মাল হতে যেটা আমরা সোসাইটি থেকে আমরা শিখি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু এখানে বোঝাচ্ছে। এই দেখো পরের পেজে বলা আছে যে ফর্মস অফ এডুকেশন, ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, ঠিক আছে? অর্গানাইজড হয়েছে যেটা আছে স্কুল কলেজ থেকে ফর্মালে, তারপর ইনফর্মালে যেটা যে থ্রু ডে বাই ডে আমরা অ্যাক্টিভিটি হচ্ছে প্রতিদিনকার, ধরো ধরো আমরা চলতে ফিরতে, তারপরে পথে ঘাটে, বাজারে গিয়ে বা অন্য কোথাও ঘুরতে গিয়ে কত ধরনের কত জিনিস শিখি, সেই জিনিসগুলো তোমার এই যে ইনফর্মালে আসছে। পরের পেজে পেজ 1.4 পেজে এগুলো কিন্তু সব দেওয়া রয়েছে। রাখি কিন্তু কি বলতো, এই যে বই তোমার ধরে ধরে ঘন্টা পর ঘন্টা ধরে ধরে ভালো করে পড়া, এটাই হচ্ছে দরকার, এবং রিভিশন দেওয়া আলটিমেটলি। ওর জন্য আমি বারবার বলেছি যে খালি খালি বই একের পর এক কিনে যাও না, কোনো লাভ নেই। একটা বই কেন সেটা বারবার রিভাইজ দাও, ঠিক আছে? আমি তার জন্য কিন্তু তোমার দেখো পেপার ওয়ানের জন্য খালি একটা বই বলেছি, রাইটারে কিন্তু শেষ নেই, কতগুলো আমি বলেছি দেখো, পিয়ারসনে আছে, টাটা ম্যাকগ্রিল আছে, দিশা আছে পাবলিকেশনের, তারপরে আরো কি কি আছে, উপকারের আছে, প্রচুর পাবলিকেশনের অভাব নেই, ঠিক আছে? তুমি কিন্তু তোমার কি করতে হবে, যে কোনো একটা পাবলিকেশন ধরে, ভালো একটা ধরে, এবং সেটা রিগোরাসলি পড়া, সেটা হচ্ছে দরকার আলটিমেটলি। নাহলে ওই যেটা ফার্স্টে বললাম বুক কালেক্টর হয়ে যাবে, যে খালি মানে তোমার দেখবে বুক সেলফে খালি খালি পরপর বই আসছে, সেগুলো সেলফি তোলার জন্য যে আমি হেভি পড়াশোনা করছি, পেছনে দেওয়ার জন্য হবে, কিন্তু আলটিমেটলি এখানে কিছু আসছে না, ঠিক আছে? তো সেটা যেন না হয়, সেই জিনিসটা বুঝতে পেরেছো? নন ফর্মাল যেটা বলছে যে ফ্লেক্সিবল ওপেন সিস্টেম, যে ইম্পার্টেড থ্রু কনসাস এন্ড ডেলিবারেটিভ এফোর্ট, মানে কনসাসনেস, তুমি মানে নিজের চিন্তা চেতনা ধারা যে ডিসিশন নিচ্ছ, বা যে অনুযায়ী তুমি কোনো একটা স্টেপ নিচ্ছ, বা যে জ্ঞান তোমার আহরণ হচ্ছে, মানে বা কোনো জিনিস তুমি ঠিক আছে শিখছো, ঠিক আছে, ভুল করে সেখান থেকে শিখছো, সেই জিনিসটা রয়েছে। কারণ সব জিনিস কিন্তু দেখো স্কুলে শেখাবেও না, কলেজে শেখাবে না, বা সবসময় ধরো বাড়িতেও শেখাবে না, তো সেগুলো রাস্তাঘাট থেকে শিখতে হয়, ঠিক আছে? প্রকৃতি থেকে শিখতে হয়, সোসাইটি থেকে আমরা শিখি, সোসাইটাল কিছু কিছু নর্ম আছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে অনেকটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এরপরে দেখো এই যে in the first লাইনটা দেখো যে জর্জ পাইনি এ সোশিওলজিস্ট has given three main functions of education, এডুকেশনের তিনটে ফাংশনের কথা এখানে বলছে: assimilation of tradition, তারপরে ডেভেলপমেন্ট অফ নিউ সোশ্যাল প্যাটার্ন, ক্রিয়েটিভ এন্ড কনস্ট্রাকটিভ গ্রোথ। তো এই জিনিসটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এই যে যে কথা ইনি বলছেন যে জর্জ পাইনি, যে তোমার এডুকেশনের মূল লক্ষ্য কি, ঠিক আছে, মেন ফাংশনটা কি, তো এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এরপরে দেখো মেইন পয়েন্টটা আছে, যেটা দেখো ফ্যাক্টরস ডিটারমাইনিং এডুকেশনাল এইমস, তো তোমার শিক্ষাগত যে সকল তোমার লক্ষ্য রয়েছে, তো সেটার পেছনে কোন কোন জিনিস ব্যাকগ্রাউন্ডে থাকে, যে কি কি জিনিস তুমি মাথায় রেখে হচ্ছে তোমার শিক্ষার দিকে এগো। যে ধরো ফিলোসফি, ধরো তোমার বাড়ির বা তোমার ঘরের ফিলোসফি কি, ঠিক আছে? তোমার বাড়িতে সেই ফিলোসফি অনুযায়ী কিন্তু সবাই চলে, তোমার বাড়ির লোকেরা, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে ম্যাটার করে। তারপর তোমার হিউম্যান নেচারে একজন মানুষ হিসেবে আমাদের কি কি নেচার রয়েছে, এই জিনিসগুলো। তারপর তোমার সোশিও কালচারাল ফ্যাক্টর, মানে তুমি ধরো কোন সংস্কৃতি থেকে আসছো, কি কালচার, মানে যে সংস্কৃতি আসছো তোমার বাড়ি থেকে যেটা ফলো করছে, তোমার দাদু দিদিমা মানে ঠাকুরদা ঠাকুমা, তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, মানে তারা কোন ট্র্যাডিশন ফলো করছে, সেই জিনিসগুলো কিন্তু খুবই এফেক্ট করে তোমার উপরে, বা তার উপর কিন্তু অটোমেটিক্যালি আসে, ঠিক আছে? তুমি কিন্তু অজান্তেই তার, তুমি যেগুলো চাইছো না কিন্তু তার মধ্যে তোমার কিন্তু তার ইনফ্লুয়েন্স তুমি অটোমেটিক্যালি খুঁজে পাবে, যদি একটু ক্রিস্টাল ক্লিয়ারলি একটু ভালো করে খুঁজে দেখো, তাহলে কিন্তু বের করতে পারবে। ধরো এরকম হবে
ধরো তোমার মা যেরকম তুমি সেরকম অনেকটা দেখতে, বা তোমার ধরো ঠাকুমা যেভাবে কথা বলে বা যেভাবে হাঁটাচলা করে বা তাকায় বা যেভাবে তোমার অবয়ব সেইটাও তোমার সাথে কানেকশন রয়েছে, তো এটাগুলো আলটিমেটলি কিন্তু আমাদের আসতে থাকে সবার মধ্যে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তারপর রিলিজিয়াস ফ্যাক্টর, যে তুমি কোন ধর্মের অনুসারী, তো সেটা তোমার বাড়িতে কিভাবে ফলো করা হয় সেই জিনিসগুলো। তারপরে পলিটিক্যাল আইডিওলজি, তোমার যদি বাড়িতে এই থাকে যে এই আইডিওলজি ফলো করে, তো সেই হিসেবে তার ছেলেমেয়েরা অনেক সময় সেগুলো ফলো করে, কিন্তু সবাই যে সেটা ফলো করবে তাও হয় না, অনেক সময় বিপ্লবী টাইপ অনেক থাকে, ঠিক আছে? তারপরে এক্সেপশন অফ নলেজ, এক্সপ্লোরেশন অফ নলেজ, তো নলেজ গ্যাদার করার জন্য তো বহু স্টেপ নেওয়া হয়, এই জিনিসগুলো আছে। তারপর দেখো ভোকেশনাল কথা বলা হচ্ছে, মানে ভোকেশনাল ট্রেনিং যেগুলো নেওয়া হয়, যেরকম দেখবে ওই স্কুলে পড়ার পর অনেকে ধরো ওই যে টিভি সারানো, ফ্রিজ সারানো, এইরকম ধরনের অনেক কিন্তু তোমার ভোকেশনাল ট্রেনিং নেয়, ঠিক আছে? তো সেই জিনিসগুলো কথা বলা হচ্ছে, যে এক্সট্রা তোমার নিজে কোনো কাজ করার জন্য আলাদা করে, ঠিক আছে? এরপর তোমার সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা বলছে, হারমোনিয়াস ডেভেলপমেন্ট, ঠিক আছে? তোমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে তুমি নিজেকে নিজে চিনতে পারো, যে বুঝতে পারো যে আমার কোথায় খামতি আছে, কোথায় আমার পজিটিভ দিক আছে, আমার সেগুলো বুঝতে হবে। তারপরে দেখো তোমার হারমোনিয়াস ডেভেলপমেন্ট, যে আমরা যে শিক্ষা গ্রহণ করছি সেটাকে অনুধাবন করা এবং সেগুলো পরপর কন্টিনিউয়াসলি সেটা নিজের মধ্যে রেখে তারপর হচ্ছে এগোনো, এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো মোরাল অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট, যে তোমার মানসিক ভাবে তুমি যে তোমার চরিত্র গঠন, ঠিক আছে? যে সেটা বাড়ি থেকেই কিন্তু আমরা শিখি এবং স্কুল থেকে শিখি, যাদের সাথে আমরা সময় কাটাই সেখান থেকে কিন্তু এ হয়। এবং তাছাড়া আমাদের বন্ধুদেরও কিন্তু অনেকেই আছে, ধরো ছোটবেলার যে সকল বন্ধু, দেখো ছোটবেলার বন্ধুত্ব হচ্ছে অরিজিনাল বন্ধুত্ব থাকে, তার পরবর্তীতে অনেকটা সেগুলো স্বার্থপরের উপর চলে যায়, মানে তোমার সাথে আমার কি স্বার্থ আছে সেই হিসেবে বন্ধুত্ব গুলো শুরু হয়, ঠিক আছে? তো সেই ডিপেন্ড গুলো রয়েছে, সেগুলো ডিপেন্ড করে। মানে বেসিক্যালি তুমি যদি বলো যে হাই স্কুলের পর থেকে হচ্ছে তোমার ফ্রেন্ডশিপ যে জিনিসটা সেটা পুরো স্বার্থের উপর ডিপেন্ড করে চলো, কিন্তু ধরো তুমি যখন প্লে স্কুলে পড়ছো বা প্রাইমারি স্কুলে, তখন যেটা থাকে না পুরো অরিজিনাল ফ্রেন্ডশিপ হচ্ছে সেটা, ঠিক আছে? আর তুমি যদি লাকি হও তাহলে তোমার এই ছোটবেলার এই বন্ধুদের সাথে যদি এখনো রিলেশন থাকে তাহলে তুমি লাকি বলতে হবে, ঠিক আছে? কিন্তু জেনারেলি ওটা অনেক সময় ম্যাক্সিমাম থাকে না। তারপরে যেগুলো ফ্রেন্ডশিপ, ওগুলো ফ্রেন্ডশিপ থাকে না, ওগুলো হচ্ছে তোমার স্বার্থে থাকে, যেটা আমার দরকার স্বার্থ সেই হিসাবে আছে, না হলে নেই। তো এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো সিটিজেনশিপ, মানে নাগরিকতা সম্পর্কে এখানে রয়েছে, কোন কোন জায়গায় কোন কোন সোসাইটিতে কি কি জিনিস ফলো করা হয়, সোসাইটাল টার্ম, যেরকম ধরো সৌদি আরবে এক ধরনের সোসাইটাল নর্ম, আর আমাদের দেশে এক ধরনের নর্মস। তো সেরকম জিনিসগুলো কিন্তু এখানে বলা হচ্ছে বোঝার জন্য। এরপর তোমার এডুকেশন ফর লেজার, তো লেজারের জন্য মানে তোমার আরাম করার জন্য, তো যে তোমার এডুকেশন রয়েছে, তো সেগুলো কিন্তু এখানে বলা হচ্ছে, যে ফিজিক্যাল আর মেন্টাল কামনেস এর জন্য যে জিনিসগুলো করা হয়, ঠিক আছে? তো সেগুলো কিন্তু এর মধ্যে কিন্তু ইনক্লুড করা হয়। এরপর দেখো যে সাম স্পেশাল এইমস অফ এডুকেশন ইন ইন্ডিয়ান কন্টেক্সট, যে আমাদের দেশ জুড়ে যে কিছু কিছু স্পেশাল জিনিসগুলো করা হয়, যেরকম স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করানো হচ্ছে, তারপরে কালচারাল বিভিন্ন ধরনের ফেস্ট করা এবং সেই হিসেবে কোনো সাইন্টিফিক টেম্পার, ন্যাশনাল কনসেশন, ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড, মানে আমরা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করা, স্বাধীনভাবে কথাবার্তা বলা, সেই হিসাবে এগোনো, এই জিনিসগুলো কিন্তু এখানে খুবই এফেক্ট করে, মানে ইম্পর্টেন্ট এগুলো। তারপর ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ফর ডিফারেন্ট লেভেল অফ ইকোনমি, তো ম্যান পাওয়ার দরকার খুব, বিভিন্ন ধরনের কোনো স্টেপে আমরা কোন ভাবে এগোচ্ছি, এই জিনিসগুলো ধরো কোনো বড় সড়ো কাজ করতে গেলে তারা তো ধরো যেটা বলে যে 10 মিলে করি কাজ, হারিয়ে জিতি নাহিলাস, যে জিনিসটা ছিল, তো এই ধরনের আমরা একসাথে মিলে মিলে কাজ করা, এই ধরনের মেন্টালিটি থাকা দরকার। কারণ আলটিমেটলি তুমি যখন তুমি প্রফেসর হচ্ছ, তো সেখানে তোমার যে স্টুডেন্ট আছে, তো তাদেরকে সবাইকে দিয়ে একসাথে কাজটা করানো, যে কোনো দিকে এগোনো বা তাদের ইনফ্লুয়েন্স করা, সেই জিনিসটাও কিন্তু তোমার কাছে ডিপেন্ড করছে। তো আমি দেখো এই জিনিসটা তুমি যদি বুঝতে চাও তাহলে আমি আমি বলবো তুমি দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটা দেখো। দেখেছো কি সিনেমাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিনেমাটা তোমার দেখা হয়ে গেছে। তো এটা আমি কেন বলছি, তো রাধিকা মেনন যে ওই যে টিচারটা ছিল, ওই যে কলেজের যে প্রফেসর, যে নেগেটিভলি কিভাবে ইনফ্লুয়েন্স করে পুরো স্টুডেন্টদের ইন্ডিয়ার এগেনস্টে নিয়ে যাচ্ছে, জিনিসটা খেয়াল আছে? ওই যে যে কালো, মানে ওই যে ম্যাডামটা ছিল তোমার, ওই যে সবসময় যে বড় বড় টিপ করে থাকতো, কালো টিপ এখানে, ওই যে যে ম্যাডামটা মানে স্লোগান দিচ্ছিল, বুঝতে পারছো? যে ম্যাডাম, ওই ম্যাডামের কথা বলছি আমি। এটা কেন বলছি, যে তুমি এত বড় পাওয়ারফুল পজিশনে রয়েছো, তুমি এত বড় ইনস্টিটিউশনের প্রফেসর রয়েছো, তো তুমি যদি নেগেটিভলি কারোর উপর ইম্প্যাক্ট ফেলো, তুমি যদি নেগেটিভিটি ছড়াও, তাহলে কতটা এগেনস্টে চলে যেতে পারে। তুমি ভারতের এগেনস্টে, ভারতের এক্সিস্টেন্সের এগেনস্টে তুমি কিন্তু তাদের শেখাচ্ছ, তো সেই হিসাবে পুরো একটা তুমি জেনারেশন ধ্বংস করছো। তো আমি এটা এটা আমি কেন বলছি, যে তুমি তোমার হাতে এত পাওয়ারফুল পজিশন রয়েছে, তুমি অ্যাজ এ প্রফেসর, তো তুমি যদি নেগেটিভিটি ছড়াও তাহলে কতটা ডিজাস্টার্স হতে পারে একটা সোসাইটির জন্য বা একটা কান্ট্রিকে ধ্বংস করার জন্য, আমি এটা বোঝানোর জন্য বলছি তোমাকে। তো তাহলে তোমার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে আমি কাদের কি মানে
বাচ্চাদের কি শেখাচ্ছে? তারা তো বাচ্চা না তোমার কাছে, যে যতই তারা কলেজে পড়ুক বা ইউনিভার্সিটি পড়ুক, তারা তো তোমার বাচ্চার মতো। তো তাদের তুমি কি শেখাচ্ছ ফিউচারের জন্য? তো দেশের এক্সিস্টেন্স এর এগেইনস্টে তুমি দেশ ভাঙার জন্য তাদের শেখাচ্ছ। তো আমি তার জন্য বলছি যে তুমি সিচুয়েশনটা বোঝো, যে তুমি যখন একটা পাওয়ারফুল পজিশনে রয়েছো, তোমার কিন্তু প্রচন্ড রেসপন্সিবিলিটি থাকে যে তুমি তাদের কি শিখাচ্ছ আর তারা কি শিখছে। ওই জিনিসটা সিচুয়েশনটা খালি বোঝো, তাহলে আমি তার জন্য বুঝতে পারছো আমি কেন বলছি এটা। তো এটাও কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। সে ডিটেল পুরো কন্টিনিউয়াসলি পুরো তার একটা নেটওয়ার্কই তৈরি আছে যে কি করে আমি ভারতকে ধ্বংস করবো। তো এই যদি প্রফেসরের অবস্থা হয়, তো তাহলে তো বুঝতেই পারছো কি অবস্থা হবে। আর এটা অলরেডি আমাদের দেশে এভাবে চলেছে বা চলছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে মেইন প্রবলেম। ঠিক আছে, কারণ এগুলো এটা কিন্তু ফিকশনাল না, এটা পুরো রিয়েলিটি চেক ধরে ধরে হচ্ছে করা। ঠিক আছে, তো তার জন্য যখন বোঝানোর জন্য কারেন্টের সিচুয়েশনটা বললাম, বুঝতে পেরেছো রাখি? কারণ তুমি এখন, কারণ তোমার কাছে জাস্ট জাস্ট ভাবো, তুমি একটা ইউনিভার্সিটির প্রফেসর রয়েছে, তুমি একটা জায়গাতে 20 বা 25 বছর, তো কতগুলো ব্যাচ আসছে প্রত্যেকটা বছর। এক একটা ধরো ইয়ারে ধরো 150 স্টুডেন্ট থাকছে, তো এরকম ফার্স্ট ইয়ার ইউজি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারপরে ধরো এমএ বা এমএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারপর ধরো পিএইচডি তে 5 বছরের 5 ধরনের তোমার ইয়ার থাকছে। তো এতগুলো ব্যাচ যাচ্ছে, তো তুমি যদি ওই যে এই ধরনের তুমি জিনিস তুমি শেখাচ্ছ দেশকে ধ্বংস করার, তার কি ইম্প্যাক্ট হতে পারে? তো জেনারেলি দেখো, এই যে যে জিনিসগুলো হয়তো সবসময় এডুকেটররা থাকে বা প্রফেসররা খুব ইনফ্লুয়েন্সিয়াল থাকে এখানে, কোনো একটা দেশকে ওঠাতে এবং কোনো একটা দেশকে ধ্বংস করতে। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু তখন স্টুডেন্টরা হচ্ছে বাচ্চা থাকে বেসিক্যালি, মানে দেখো, বাচ্চা বলতে আমি কেন বোঝাচ্ছি যে বয়সী বাচ্চা না, তোমার কোনো একটা থিঙ্কিং এ বাচ্চা, মানে তাদের যেভাবে বোঝানো হয় তারা সেইভাবেই বোঝে, এবং সেই হিসাবে কন্টিনিউয়াসলি তাদের সেই হিসেবে প্র্যাকটিস করাচ্ছে। তো তার ফলে কিন্তু তার ইম্প্যাক্ট, যদি পজিটিভ ইম্প্যাক্ট হয় তাহলে একটা হিউজলি হবে, যদি নেগেটিভ হয় তো ওই দেখলে তো, বুঝতে পেরেছো? তো তার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই কারণে হচ্ছে কোনো একটা শিশু বা বাচ্চা বা বড় জীবনে তার টিচারের ইম্পর্টেন্স সব থেকে বেশি। ঠিক আছে, তো তার জন্য টিচার সিলেক্ট করা লাইফে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা তোমাকে উপরের দিকে উঠাতে পারে একবার, বা উপর থেকে নিচে ডাউন করে দিতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। তো সিচুয়েশনটা বোঝার জন্য আমি কিন্তু বললাম। ঠিক আছে, তো এই জিনিসটা আছে। তো এরপরে দেখো কনসেপ্ট অফ টিচিং এ আসে যে কি কি কনসেপ্ট তোমার ফলো করা দরকার টিচার হিসাবে। যে প্ল্যান্ড অ্যাক্টিভিটি দরকার, সিস্টেমেটিক ওয়েতে পড়ানো দরকার, যে লার্নার তারা বুঝতে পারছে কিনা, তাদের কোথায় প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাস করা, বা কি কি করলে তাদের আরো ঠিক হবে সেই জিনিসগুলো করা। তো এই জিনিসগুলো কিন্তু পরপর দেখো, এখানে কনসেপ্ট অফ টিচিং পয়েন্ট পেয়েছো, এখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে পরপর রয়েছে। তোমার দেখো এই জিনিসগুলো যে সব এই যে এক একটা পয়েন্ট তোমার ধরে ধরে মুখস্থ করতে হবে তা কিন্তু না, এগুলো তুমি এমনি রিডিং দিয়ে তাহলে কিন্তু বুঝতে পারবে যে সিচুয়েশনটা কি। যে তোমার অ্যাজ এ তোমার, দেখো নিজেকে তখন এটা যখন পড়বে না, তখন নিজেকে একজন প্রফেসর হিসেবে নিজেকে মানে নিজেকে সামনে আবার ভেবে নেবে যে আমি প্রফেসর, তো আমার এই হিসাবে আমার কি কি করা দরকার। তো এইটা মেন্টালিটি মাথায় রেখে কিন্তু তুমি ওই জিনিসগুলো ভাববে, তারপর অনুধাবন করবে, অটোমেটিক্যালি তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো পেপার ওয়ানে হচ্ছে তোমার এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, বোঝা দরকার, তো সেই হিসেবে এগোনো দরকার। আর পারফেক্ট প্রফেসর হলে তোমার গ্রোথে সেই হিসাবে হবে। আর যদি ওই যে ওরকম হও, তাহলে পুরো তুমি তো নিজে শেষ হবে না, পুরো দেশকেও শেষ করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। এখন নয়, দেখো রিসেন্টলি 10-15 বছর ভিডিও কালচার চলে এসছে, মানে মোবাইল আসছে, ভিডিও করছে, তো তার জন্য কিন্তু সবার সম্মুখে এগুলো চলে আসছে। জাস্ট এগুলো দেখো কন্টিনিউয়াসলি দশকের পর দশক ধরে বিভিন্ন ইউনিভার্সিটি এই জিনিসগুলো চলছে। তখন তো ধরো ভিডিও কালচার ছিল না, তুমি জাস্ট ভাবো 2008-10 সালে তো এরকম ভিডিওর তো কোনো সিনই ছিল না, তো তখন লোকজন কোথায় কি হচ্ছে জানতেও পারতো না। তো এখন নয় ভিডিও গুলো হচ্ছে বলে লোক মোবাইলে করছে, ক্যামেরা করছে বলে সবগুলো সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখতে পাচ্ছে, কিন্তু এগুলো তো কন্টিনিউয়াসলি দশকের পর দশক ধরে হচ্ছে। তাহলে জেনারেশন পর জেনারেশন এইভাবে তাদের শেখানো হয়েছে, এবং তারা তার জন্য ড্রাস্টিক্যালি সেই হিসেবে যাচ্ছে দেশকে ভাঙার জন্য। তো এইটা তার এফেক্টটা কোন ভাবে পড়ে জাস্ট ভাবো। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে আমাদের এত বড় দেশ, এত বড় মাল্টিকালচারের দেশ, তো এইখানে অনেক ধরনের ডিভিশন আছে, কিন্তু তুমি সেই জিনিসগুলো যদি এটা ভাঙার চেষ্টা করো এবং কন্টিনিউয়াসলি এগুলো এইভাবে চলতে থাকো, তো তাহলে প্রবলেমটাও তো এই হবে না। তো সেই জিনিসটা রয়েছে, তো তার জন্য এটা কিন্তু খুবই রেসপন্সিবল সার্ভিস। তো সেই জিনিসটা মাথায় রাখা খুবই দরকার। ঠিক আছে, এরপর তোমার দেখো এখানে বেসিক টিচিং মডেল কি কি আছে সেই জিনিসগুলো বলা হচ্ছে। তোমার যেটা বলছে দেখো, বেসিক টিচিং মডেল, যে তোমার পেডাগজি। ঠিক আছে, পেডাগজিতে কি বলছে, তোমার আর্ট অফ, মানে টিচিং এর
কি আর্ট ফলো করা হয়ে থাকে, এটা কি তোমার পেডাগজি বলে, যে তোমার ধরো শিক্ষা দানের যে পদ্ধতি, তার জন্য কি কি স্টাইল বা টার্মস এন্ড কন্ডিশন তুমি ফলো করো বা ফলো করা উচিত, সেটাই হচ্ছে এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো এটাকে এখানে বলা হচ্ছে যে প্রিপারেশন, তোমার নিজের প্রিপারেশন হতে হবে। ধরো কোনো একটা জিনিস টপিক নিয়ে যখন তুমি বলছো, সেই জিনিসটা সম্পর্কে তোমার নিজের আগে খুব ভালো করে আইডিয়া থাকা দরকার। তখনই হচ্ছে, এবং সেই যখন তোমার আইডিয়াটা রয়েছে, তুমি সঠিকভাবে এবং একটা সুন্দর স্টাইলে সেটা অ্যাপ্রোচে তুমি সেটা প্রেজেন্ট করা, যাতে যাদের তুমি শেখাচ্ছ তারা সেই জিনিসটা সহজে যাতে বুঝতে পারে, তাদের যাতে ভালো লাগে। মানে আর তাহলেই হচ্ছে তাদের হৃদয়ঙ্গম হবে। তখনই হচ্ছে তাহলে তারা সেটা পছন্দ করবে। এবং সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব ম্যাটার করে। আর তারপরে হচ্ছে তুমি তাহলে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে। ঠিক আছে, তো ওই যে বললাম ইনফ্লুয়েন্স দুই টাইপের হয়। এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স কি, ওই যে সিনেমাটা তুমি দেখেছো, ওইখানে যে প্রফেসর যেভাবে করছে নেগেটিভলি ইনফ্লুয়েন্স তার নিজের আহ, স্বার্থে বা দেশকে ধ্বংস করতে, ওটা গেল নেগেটিভলি। আর পজিটিভলি হচ্ছে তুমি যখন নিজে পজিটিভলি ইনফ্লুয়েন্স করছো একটা নেশনকে বা তোমার যে স্টুডেন্ট আছে তাদেরকে, তারাও কিন্তু এক একটা তখন, আচ্ছা কি বলছো, আচ্ছা প্রপার টাউন, আচ্ছা মালদার প্রপার টাউন। তো দেখো তুমি যখন মালদা সিলেক্ট করছো তাহলে মালদাতেই হবে, এটা তোমার সিলেক্ট করা দরকার ছিল আগে। দেখো ওর জন্যই বলি যে তুমি যদি এখন তোমার ওখান থেকে তো মালদা থেকে কলকাতা আসা খুবই চাপের, কারণ অনেক টাইম লাগে, অনেক ঝামেলা হয়। তো তাহলে তুমি তোমার সিটিতে যদি দাও তাহলে তোমার সুবিধা হয়, দৌড়াদৌড়ি কম হয়। যেরকম ধরো আমাদের যেরকম কলকাতায় বাড়ির কাছে এখানে, তো সেই হিসেবে আমরা কলকাতায় সেই হিসাবে এখান থেকে যারা থাকে সেই হিসাবে দেয়। ঠিক আছে, ধরো তারা আমাদের কলকাতার কাছাকাছি ধরো যে সকল স্টুডেন্টরা রয়েছে, আমাদের স্টুডেন্টরা, তো তারা সেই হিসাবে এখান থেকেই দেয়। তো তোমার বাড়ি ওখান থেকে মালদা থেকে কাছাকাছি, তুমি মালদায় দিয়েছো ঠিকই আছে, নাহলে তোমার প্রচন্ড দৌড়াদৌড়ি করতে হবে, তাই না? কারণ মালদা থেকে ভাবো, এখান থেকে মালদা থেকে আসতেই, কলকাতা আসতেই বহুক্ষণ লাগে। আমার অনেক বন্ধুরাই থাকে মালদাতে, তো সেখানে উম অনেক টাফ না, তো সেখান থেকে আসা। তো তুমি মালদা দিয়েছো ঠিক আছে, অনেকক্ষণ লাগে। আমি শুনেছি আমার অনেক বন্ধু মালদাতে, তো ওখান থেকে ওদের ট্রেনই আসে, আগে থেকে বুক করা, তারপর বহু ঘন্টা সময় লাগে। তো তুমি তোমার মালদাতে দিয়েছো খুব ভালো কথা। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস তোমার ওখানে কাছাকাছি দিলে তোমার ওখানে সিট পড়বে কাছাকাছি, তোমার ধরো বাড়ি থেকে ডাইরেক্ট তুমি এক্সাম দিতে পারবে। আর নাহলে কলকাতায় তুমি বসলে তো অবস্থা খারাপ। তুমি তো বাস ভাবো কতদিন আগে থেকে তোমার করতে হচ্ছে, সেটা বিশাল বড় একটা হ্যাপা, তাই না? তো ওটা দরকার নেই, তুমি মালদা দিয়েছো ঠিকই আছে। মালদাতে এটাই ফার্স্ট এক্সাম হবে নেট। ও আচ্ছা, এর আগে কখনো হয়নি? আচ্ছা আচ্ছা, ও না, আমি ওটা তাহলে বলতে পারবো না। দেখো আমাদের তো এখানে বাড়ি, তো আমি এখানেই বলতে পারবো জিনিসটা। কারণ এখানে কলকাতার প্রসিডিউর তো খুবই প্রবলেম নেই, প্রবলেমেটিক না। কারণ যেহেতু দেখো ওয়েস্ট বেঙ্গলের মেইন সিটি, মানে মেইন সিটি কি মানে বেসিক্যালি রাজধানী, তো সেই সবই প্রবলেম হয় না। কিন্তু মালদাতে কিরকম কি সিচুয়েশন এটা আমি বলতে পারবো না। আর তোমার ওখানে দিয়েছো তুমি ভালোই করেছো, কারণ যেহেতু তোমার ওখানেই বাড়ি। তোমার যদি কলকাতা এখানে বাড়ি থাকতো তাহলে তুমি কলকাতায় দিতে, তোমার ওখানে বাড়ি, তুমি ওখানে ঠিকই আছে। ও আবার চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে, তুমি দিয়ে দেখো এখানে কিরকম হয়। আর না হলে এখান থেকে অত দূর এসে দেওয়া পুরো উল্টে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তাই না? মানে যাওয়া আসাতেই উল্টে কত ঝামেলা। আচ্ছা, বা ফার্স্ট টাইম নেট হচ্ছে, আচ্ছা সেটাই ও, তাহলে তো ভালো, দেখো কিরকম কি হয় তাহলে বুঝতে পারবে। দেখো সবসময় দরকার হচ্ছে তোমার বাড়ির পাশে যেটা আছে কানেক্ট, মানে সিট সেন্টার আর কি, এক্সাম সেন্টার, সেটাই সেই হিসেবে দেওয়া ভালো। ঠিক আছে, তাতে সুবিধা হবে আলটিমেটলি। নাহলে দূরে দূরে দিলে তোমার বেশি উল্টে আরো চাপ হবে, তাই না? তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। তোমার কত দৌড়ে দৌড়ে যাস সেই জিনিসটা ভাবো। তো ওটা খুবই ম্যাটার করে আর কি। তো তার জন্য ওটা নিয়ে ভেবো না, যেটা দিয়ে দিয়েছো ঠিক আছে, ওখানে ভালো করে মানে এক্সামটা দাও সেখানে, তাহলে ঠিক হবে। স্যার আমি যতটা দেখেছি মালদাতে এক্সাম প্রসিডিওর খুব খারাপ। আমি একবার দিয়েছি মালদাতে এক্সাম। ও ওকে ওকে ওকে, আচ্ছা তুমি তো সেকেন্ড ইয়ারে উঠেছো, তার মানে ফার্স্ট ইয়ারে তো তুমি দিয়েছো। তো আচ্ছা, দেখো আমি দেখো তোমার ওখানে বাড়ি, আমি একটা কি বলতে পারি, তাহলে তুমি আরো ভালো জানবে আমার থেকে, তাই না? যেহেতু তোমার ওখানে বাড়ি, আমার যেহেতু এখানে বাড়ি, আমি এখানে প্রসিডিওরটা জানি খুব ভালো। আমি তার জন্যই আর কি বললাম। তো আমি মালদার পজিশন পজিশন তো আমি বলতে পারবো না। তো এখন কি বলবো আর কি, তোমার দেওয়া এখন ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখন কি বলবো আর। কিন্তু পরবর্তীতে যখন ধরো যদি এবার হয়ে গেলে তো খুবই ভালো। কিন্তু ধরো ধরো পরবর্তীতে তুমি যদি দাও, যদি আবার দিতে হয় পরে, তখন তাহলে সেই হিসাবে তুমি কলকাতা সিলেক্ট করো। তাহলে তোমার এখানে ধরো কোনো আত্মীয় স্বজন এলে থাকলে তার বাড়িতে এসে ধরো একদিন বা দুদিন এসে থাকলে আগে, তারপরে এসে এক্সামটা দিয়ে আবার ফিরে গেলে, সেটা করতে পারো। ঠিক আছে, এটাই আর কি বলার। না হলে তোমার যদি বাড়ির উপর এবারে গিয়ে দেখো, মানে এক্সাম দিয়ে এবার দেখো কিরকম কি হচ্ছে মালদাতে।
কারণ ওখানে কিরকম হয় এটা তো আমি বলতে পারবো না। কলকাতা হচ্ছে তোমার প্রপার ক্যাপিটাল, তো সেখানে সেই অ্যাপ্রোচটা আলাদা থাকে, তো সেই ভাইবটাই অন্যরকম থাকে। তো ওখানে দেখো এখন দিয়ে আমি আর কি বলবো, এখানে তোমার যেহেতু ফর্ম ফিল আপ অলরেডি করা হয়ে গেছে, এখন তো আর বলে তো লাভ নেই, তাই না? তো সেই হিসাবে জিনিসটা হচ্ছে। তো মোটামুটি দেখো তার জন্য উম, দেখো এখন কি বলবো আর কি, সেই হিসাবে দেখতে পারো। নিশ্চয়ই ভালো হবে, দেখো ফার্স্ট টাইম যেহেতু হচ্ছে, আর তুমি যেটা বললে যে প্রপার টাউনে থাকবো, নিশ্চয়ই সেই হিসাবে তারা ঠিকঠাক করেই করবে, তাই না? তো তার জন্য টেনশন করো না, তুমি প্রিপারেশনে ফোকাস করো, তাতে ঠিক হবে। ঠিক আছে, ওই জিনিসটা তোমার, কারণ ওটা দেখা তোমার দরকার না, তুমি ফর্ম ফিল আপ করেছো, টাকা দিয়ে করেছো, ব্যাস, সেই জিনিস আর ভুলে যাও, কারণ বাকি জিনিস তোমার দেখার ব্যাপার না। তোমার হাতে যেটা আছে এখন তুমি সেটা দেখো। ওগুলো তোমার হাতে নেই, যে কে ঠিক করবে, কোন বিল্ডিং এ হবে, কোথায় হবে, সেগুলো তো না। তোমার বাড়ির কাছাকাছি হচ্ছে, তুমি সহজে বাড়ি থেকে ডাইরেক্ট গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসতে পারবে, না হলে কলকাতায় এসে এত দূর এসে কতশো কিলোমিটার, তাহলে দৌড়াদৌড়ি ব্যাপার আছে না, তো সেই জিনিসটা তো ম্যাটার করে খুব। মানে খালি দিলেই তো হবে না, তোমার এখানে যাওয়া আসাটাও তো ম্যাটার করে। আর তারপরে দেখো আরো যে জিনিসটা আছে, সব সময় সব রিলেটিভের বাড়ি থেকেও তো দেওয়া এক্সামও যায় না। ঠিক আছে, যেটা দেখো আমি একদম রিয়েলিটির কথা বলছি, যেটা হয় অনেক দেখা যায়, আয় আয় আয়, তুই বাড়িতে আসতে এত বড় আমার ভালো ভালো আমাদের আমার আত্মীয় বাড়ির লোক, আয় আয় এসে এক্সাম দিয়ে আমার বাড়ি থেকে এসে তো দিয়ে যেতে পারিস, কিন্তু নিজের বাড়ি থেকে দেওয়া আর কারো বাড়ি থেকে করা আকাশ পাতাল ব্যবধান। ঠিক আছে, যেটা আমি রিয়েলিটির জন্য বলছি, ঠিক আছে, একদম রিয়েলিটিতে যেটা হয়, সব আত্মীয় স্বজন তখন অনেক দূরে সরে যায়। যাই হোক, দেখো শুনতে খারাপ শোনালে ওটা কিন্তু ব্যাপার, একটা রিয়েলিটি থাকে, তো তার জন্যই বলছি আমি। ঠিক আছে, সব থেকে ভালো নিজের বাড়ি থেকে হচ্ছে দেওয়া, সে যেখান থেকে হোক। তাহলে কারো বাড়ি থেকে দিলে তোমার ধরো সেখানে কোনো ধরনের কোনো কিছু হলো, তো বা কোনো ধরনের খারাপ কোনো তোমার অভিজ্ঞতা হলো, তো তার নেগেটিভ এফেক্ট কিন্তু তোমার এক্সাম হলে পড়বে, তুমি যতই ভোলার চেষ্টা করো না কেন। ঠিক আছে, তো এই জিনিসটা তোমার বাড়িতে থেকে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু ধরো তুমি কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে, আচ্ছা আবার কোনো কোথায় গেল, কিন্তু ধরো তুমি কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে তারপরে সেখানে থেকে তারপরে এক্সাম দিতে, ধরো কোনো কোনো খারাপ ধরনের কোনো অভিজ্ঞতা হলো, বা কিছু হলো, কিছু খারাপ কিছু বললো, বা যে কোনো ধরনের কোনো খারাপই হলো, তার নেগেটিভ ইফেক্ট কিন্তু তোমার এক্সাম হলে পর্যন্ত যাবে, এবং হলের মধ্যেও পড়বে, এবং পুরো এক্সাম তাতে আলটিমেটলি খারাপ হয়ে যাবে, যতই ভালো প্রিপারেশন থাকে, কারণ মেন্টাল পিস কিন্তু এখানে খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো সেটা একটা অন্য জিনিস হয়ে যেতে পারে, তাহলে পুরো প্রিপারেশনে তোমার গেল। বুঝতে পেরেছো? তো যতই বড় আত্মীয় বা যাই হোক না কেন, দেখো রিয়েলিটিতে যেগুলো হয় আমি তার উপর বেসিস করেই বলছি। ঠিক আছে, অনেক আত্মীয় আত্মীয় থাকে, একদম আলটিমেটলি তুমি তোমার লাইফের জন্য হচ্ছে